ওকে, তাহলে হচ্ছে রচনা আপনি কি করবেন, 10টার মতো রচনা নোট করবেন, কোয়াইট ইনাফ। বাংলাদেশি ফ্রেজ ভালো করে বলে রচনা আপনি পারবেন। তারপরে হচ্ছে আপনার ওই সংলাপের হচ্ছে স্ট্রাকচার আপনাকে দিয়ে দেওয়া হবে, স্ট্রাকচারটা মাথায় রাখবেন, শেষ। এরপরে আসবে হচ্ছে আপনার সংলাপও গেল, এটাও গেল। এরপরে আসবে হচ্ছে আপনার চিঠি। চিঠি লেখার কিছু ফরম্যাট নিয়ে ঝামেলা হয়। প্রতিবেদক হিসেবে যখন আপনি প্রকাশের জন্য চিঠি লিখবেন, তারপরে হচ্ছে আপনি যখন কোনো প্রতিবেদক না, বাট আপনি হচ্ছেন একজন এলাকাবাসী হিসেবে যখন পত্রিকায় সংবাদ প্রকাশ করবেন, আপনি বন্ধুর কাছে পত্র লিখবেন, এই টাইপের 5-7টা স্ট্রাকচার আছে। এগুলা নিয়ে হচ্ছে পরীক্ষার আগে স্ট্রাকচারটা দেখবেন, কোথাও বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, কাজ শেষ। ঠিক আছে? তার মানে হচ্ছে এগুলো আপনি যে এক্সট্রিম লেভেলের পড়া লাগতে হবে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা পরীক্ষায় আপনি ব্যাপারটা এরকম না যে না পড়লে নাম্বার পাবেন না, ফেল করবেন। সবাই খারাপ করতেছে যারা, তারা পড়ে খারাপ করতেছে, মানে পড়ার পরেও খারাপ করতেছে, কারণ লিখার মান ভালো না ভাই। আপনি ফোকাস করবেন লিখার মানে, ঠিক আছে? কত পড়তেছেন সেটা ইম্পর্টেন্ট না, কারণ আপনি কত পড়তেছেন এটার উপরে নাম্বার দিবে না। নাম্বার দিবে আপনি কত ভালো লিখতেছেন, মানে ইউ হ্যাভ টু রাইট। আপনাকে লিখতে হবে, এরপরে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি কত ভালো লিখতেছেন। আপনাদের অনেকে আছে কিন্তু পড়েন পড়েন পড়েন, লিখেন না, বা লিখে দেখতেছেন না যে লিখার মান কেমন হচ্ছে। আরেকটা ইস্যু হচ্ছে আপনি রচনা লিখতেছেন, রচনা বাদ দেন, রচনা তো 10-20 পৃষ্ঠা লিখবেন। আপনি ধরেন হচ্ছে একটা চিঠি লিখতেছেন 3 পেজ, এই 3 পেজের মধ্যে আপনি গুছিয়ে লিখতে পারতেছেন না। আপনি পড়তেছেন 5-7টা চিঠি পড়তেছেন, ভাব সম্ভাষণ পড়তেছেন, মানে 10-15টা ভাব সম্ভাষণ সবাই পড়ে যাবে, কিন্তু খাতায় একবারও কেউ লিখবে না। খাতায় একবারও কেউ লিখবে না, সে পরীক্ষাটা লিখতে গিয়ে দেখা যাচ্ছে ডিরেক্ট তো কমন আসবে না, আপনি বানায় লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। ডিরেক্ট কমন পাবেন না, আপনি বানায় লিখতে হবে। আপনি যখন বানায় লিখতে যাবেন তখন আপনি শেষ, কারণ আপনি লিখেন নাই, আপনি মাথা থেকে ছুটে গেছে, আপনি লিখতে পারতেছেন না। হ্যাঁ, তখন আপনি বলবেন যে কমন পড়া নেই। রচনা কি কমন পড়া জিনিস বলেন? তাইলে শোনেন, বিসিএস মানে ফ্রি হ্যান্ড রাইটিং। আপনাকে যেটা করা লাগবে, আপনি হচ্ছেন ব্যাকরণের আপনার 26, লিটে 20, এটা ফোকাস রাখবেন। বাকিগুলা কিভাবে লিখতে হয় একবার বাসায় 2বার লিখবেন, তাহলেই হবে। এখন দেখেন আমি ব্যাকরণে কি পড়বো, ঠিক আছে? আমরা শুরু করি। দেখেন এখানে একটু ফিক্স কোশ্চেন আসে ভাই, মানে আমি কেন 30-26 বলতেছি, ব্যাপারটা এরকম না যে এটা সম্ভব না। ব্যাপারটা হচ্ছে এটা একদম ইজি, এখানে ফিক্স কোশ্চেন আসবে। এখানে যে আপনি 4 নাম্বার মাইনাস কার্ড যে ধরে রাখছে, ওই 4 নাম্বার কিসে যাবে জানেন? যেটা হচ্ছে ফিক্স না। যেমন ধরেন হচ্ছে বানান, ঠিক আছে? বানান হচ্ছে চলে আসছে, আপনি বানানটা ভুল ধরতে পারতেছেন না বা ভুল করে ফেলছেন, এখানে একটা মাইনাস পাবেন। এরপরে আসবে হচ্ছে আপনার প্রবাদ প্রবচন আসবে। প্রবাদ প্রবচন ধরেন আপনি একটা বা দুইটা পারতেছেন না, এই টাইপের 2-1 নাম্বার মাইনাস পাবেন। আর ওই লিখালেখি করতে গিয়ে 2-1 নাম্বার আপনি ভুল লিখবেন, বানান কারেক্ট করবেন, 1 নাম্বার মাইনাস করবেন। তো 26 ইজিলি তো পারে, আমি দেখছি 28 তুলে ফেলে, 30 তুলে ফেলে, 30 এটা পুরো ম্যাথ। গ্রামার পার্ট হচ্ছে পুরো ম্যাথ, আর এটা কেন ফোকাস করবেন, কারণ এটা পুরো প্রিলি করে। তাহলে দেখেন শব্দ থেকে আপনার বেশি কিছু করতে হবে না, ঠিক আছে? এখন দেখেন বলেন তো ভাই, এই পার্টটুকু আমি কই থেকে নিছি ভাই? এগুলো আমি লিখছি, মানে আমি বই থেকে লিখছি, মানে এমন না যে আমি এটা এক্সট্রাঅর্ডিনারি ভাবে হচ্ছে 5-7টা বই নিয়ে লিখছি, এত লিখার সুযোগ নাই, ঠিক আছে? এটা জাস্ট আমি একটা বই নিয়েছি, যে কোনো একটা বই নিয়েছি, বইটা লেখা। আমি যেহেতু বই পড়তে পারি না, মানে আমি এক জায়গাতে নিয়ে আসি, এক জায়গাতে নিয়ে আসছি, আর কিছুই না। তো আপনার কাছে যে বই আছে আপনি সেই বইটা ফোকাস করবেন। শর্টকাটে লিখছি দেখেন, শব্দ থেকে অর্থগতভাবে শব্দ প্রকারভেদ আছে, উৎস হিসাবে শব্দের প্রকারভেদ আছে, ঠিক আছে? দেখেন এই শেষ, এর বাইরে এখন পর্যন্ত আসে নাই, ঠিক আছে? তাহলে 45 সম্ভবত আসছে অর্থগতভাবে, 46 কি উৎস আসছে কিনা আমি ভুলে গেছি। 46 যদিও আমি রিসেন্টলি দিলাম, বাট মাথায় নেই, ঠিক আছে? তার মানে হচ্ছে দেখেন এখন একটু ঝামেলা আছে। আগে বাংলাদেশের ফেয়ার্স এর কোশ্চেন আসছে কয়টা বলেন তো? পরীক্ষাতে একটা, আগে বাংলাদেশের, সরি বাংলাদেশ বলে দিচ্ছি, বাংলার পরীক্ষাতে একটা 20 মার্কসের। এখন বাংলা পরীক্ষা কয়টা হয়? 2টা হয় না? ওকে ওকে, আপনি শুনতে পাচ্ছেন তো আমাকে, না? এনিওয়ান? জি ভাইয়া। আচ্ছা, এখন 2টা পরীক্ষা হবে ভাইয়া। তাহলে দেখেন ইনি আপু 2টা পরীক্ষা হবে, 2টা পরীক্ষার মধ্যে দেখেন আপনার প্রথম পরীক্ষায় যে প্রশ্নগুলো দিয়ে দিবে এটা তো সবার কাছে চলে যাবে, সেকেন্ড পরীক্ষায় তো সেম কোশ্চেনগুলো দিবে না। তার মানে বুঝছেন যে আগের বাংলা ইজি ছিল, আর এখন কোনো একটা পার্ট কঠিন হবে, আননোন কোশ্চেন দিতে হবে না। যেমন ধরেন প্রথম পরীক্ষায় 10টা লিখে কোশ্চেন দিয়ে ফেলছে, তো স্বাভাবিকভাবে পরের দিন পরীক্ষাতে সেম 10টা বা 5টা রিপিট হবে না। তার মানে আপনাকে 20টা কোশ্চেন লিখার প্রিপারেশন নেওয়া লাগবে যারা বোর্ড ক্যাডার দিবেন। এই জন্য বাংলাতে কোনোভাবে আপনি খারাপ করতে পারবেন না, প্রিপারেশন খারাপ রাখা যাবে না।
গ্রামারেও সেম ভাই, গ্রামারে আগে লিখতে হচ্ছে 30 নাম্বারের জন্য এক পার্ট, এখন আপনি বোথের জন্য 60 নাম্বারের গ্রামার লেখা লাগবে। তো স্বাভাবিকভাবে হচ্ছে কিছু নোন থেকে আসবে, কিছু আননোন থেকে আসবে। তাহলে দেখেন হয় একবার এক পরীক্ষা অর্থগত থেকে আসলো, আরেকটা পরীক্ষা উৎস থেকে আসলো, এইভাবে আপনি কি রিপিট হইতে পারে। তাহলে অর্থগত ভাবে এগুলো তো ভাই আপনারা পিলিতে পড়ে আসছেন, আমি তো একদম ডিরেক্ট পড়াবো না, তাও দেখায় যে অর্থগত ভাবে 3 প্রকার। তাহলে যৌগিক, যৌগিকে হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই হয়, ইকুয়াল মানে একই হয় আর কি, ঠিক আছে। তাহলে যেমন হচ্ছে গায়ক, চালক, ঠিক আছে, চল যোগক, ঠিক আছে, তার মানে হচ্ছে কি আপনার ব্যুৎপত্তিগত অর্থ যেটা আর ব্যবহারিক অর্থ একই হয়। রুটি শব্দ হচ্ছে কি আপনার প্রত্যয় উপসর্গ যোগ গঠিত শব্দ, এটা হচ্ছে আমাকে মিস করে যান। প্রত্যয় উপসর্গ যোগে গঠিত শব্দের হচ্ছে আপনার কি হয় না, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম হয় না। দুইটা তিনটে উদাহরণ, যত বেশি উদাহরণ দেওয়া যায়, ঠিক আছে। দেখেন এই নাম্বারটা, এটাও যদি আসে, এটার জন্য যত নাম্বার আপনি অ্যালোকেট হবেন, 5টার জন্য সেম নাম্বার অ্যালোকেট হবে, ঠিক আছে। সো ট্রাই করবেন উদাহরণ বেশি দেওয়ার জন্য, ঠিক আছে। আর উদাহরণ বেশি থেকে ভুল করা যাবে না। কথা হচ্ছে যখন আপনি পারবেন তখন আপনি বেশি দিবেন, কিন্তু বেশি থেকে ভুল করা যাবে না, ঠিক আছে। তারপর দেখেন যুগলুট শব্দ, এটা সমাস নিষ্পন্ন শব্দ, একই হবে না। যেমন পঙ্কজ, মহাযাত্রা, জলবিশেষ। এরপর তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি বিদেশি। এখন এটার মধ্যে আবার ঝামেলা আছে, ঠিক না। পুরাতন বই, নতুন বই, ভাই এত চাপ নিয়ে না, আপনি 5টা হিসেবে দিতে পারবেন, এগুলো একদম বহুল প্রচলিত। তাহলে এগুলো নিয়ে আলোচনা করতেছি না, ঠিক আছে। তাহলে শব্দ থেকে আপনি আপনি বলছেন ওই এই কয়টা পড়বেন, এই 2টা আগে মাস্ট মুখস্থ রাখবেন, ঠিক আছে। এরপরে আসবেন হচ্ছে দেখেন যে বানানের নিয়ম, বানানের নিয়ম, ঠিক আছে। এই বইটা হচ্ছে আপনার পিডিএফ দেওয়া আছে আমাদের টেলিগ্রামে। এখন এইগুলো ভাই পিডিএফ এর উপর ফোকাস করবেন না, আপনার বই লাগবে, বইটার দাম 20 টাকা, লিটারেলি 20 টাকা একটা বইয়ের দাম। আপনারা পিডিএফ খুঁজবেন না, ডিরেক্ট কিনে ফেলবেন দোকানে গিয়ে। আর পিডিএফ দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, ভিডিও করা আছে, ঠিক আছে, আপনি দেখতে পারবেন। দেখেন তৎসম শব্দের আপনার 6টা বানানের নিয়ম আছে, কয়টা? 6টা। এখন আপনি 6টা জীবনও পড়বেন না, 6টা যদি আপনি পড়েন, আপনি হচ্ছেন মোটামুটি 2টা ভুলে যাবেন, শিওর থাকেন, ঠিক আছে। 2টা ভুলে গেলে শেষ, 1 মাস শেষ। তাহলে 2টা ভোলা যাবে না, এই জন্য আপনাকে যেটা করতে হবে মিনিমাম 8টা থেকে 10টা পড়বেন। এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি, আপনি প্রিপারেশন নেবেন ফার বেটার। এখন দেখেন কিছু কিছু চুরি চামারি করা যায়। যেমন একদম প্রথম নিয়মটা দেখেন তো, এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে। মানে শুধু এইখানে যেগুলো দেওয়া আছে এই ব্যতিক্রম গুলো ছাড়া বাকি সবগুলো কি থাকবে, আগের মতো থাকবে। এটা তো কোনো নিয়মের মধ্যেই পড়ে না। স্টিল এটা 1.1 বাংলা নিয়ম বলছে, এটা প্রথম নিয়মই হচ্ছে এটা, আগের দ্বারা চেঞ্জ করতে পারবেন না আপনি। তাহলে এই নিয়মটা লিখতে তো আপনি মুখস্থ করতে হবে না, তাহলে একটা নিয়ম আপনি পেরে গেছেন। এরপরে দেখেন 2টা 3টা 4টা, আমি জাস্ট যেহেতু আগে পড়া আছে আমি আপনাকে একটু দেখেন, আমি একটু নোট করছিলাম, সহজ সহজ নিয়ে 9টা নোট করছি, যেটা সহজে মনে থাকে আর কি, ঠিক আছে। তাহলে দেখেন প্রথমে হচ্ছে এই নিয়মে ব্যতিক্রম ছাড়া, এটা কিন্তু নোট করছি বই থেকে, বলেন তো ভাই, ওই বইটা থেকে বইয়ের কথাগুলো এখানে লিখছি আর কি। আর এইটা হচ্ছে বইয়ের পেজটা ছিঁড়ে একদম খাতায় লাগাই দিচ্ছি, যদি আমি বানান ভুল করি বা কোনো কারণে কনফিউশনে বইতে লিখে নিব, আর কিছুই না, এক্সট্রাঅর্ডিনারি কিছু না, ঠিক আছে। তাহলে দেখেন এই নিয়মে ব্যতিক্রম ছাড়া তৎসম সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে, শেষ। তারপর দেখেন যেসব তৎসম শব্দের রস্যি দীর্ঘ এবং হচ্ছে রস্যু দীর্ঘ উভয়ই হচ্ছে শুদ্ধ, কেবল সেসব শব্দে রস্যি বা রস্যু বা তাদের কার ব্যবহৃত হবে। মানে আপনি রস্বর স্বর এবং দীর্ঘ স্বর দুইটাই যদি হচ্ছে কি হয়, শুদ্ধ হয়, আপনি রস্ব মানে ছোটটা ইউজ করবেন, ঠিক আছে। যেমন চিৎকার, কিংবদন্তি, চিৎকার। তারপর ধমনী, চুল্লি, শ্রেণী, ঠিক আছে। রচনা বলি, রচনা বলিতে এখনো দেখবেন অনেক জায়গায় দীর্ঘকার দেওয়া, শ্রেণীতে স্কুল দেখবেন দীর্ঘকার দেওয়া, কোনো সমস্যা নেই, একটা দিলেই হবে। বাট আপনি এখন দিবেন হচ্ছে কি রস্বীকারটা, যেহেতু বাংলাকে নিয়ে বলে দিচ্ছেন। এই দেখেন 3 নম্বর নিয়মটা কিন্তু ছোট না, র্যাফের পর ব্যঞ্জনবর্ণ দিতে হবে না, মানে রিপিটেড হবে না, ঠিক আছে। যেমন হচ্ছে অর্জন হবে, কি হবে, আমরা অর্জন বলি, ঠিক না, আমরা অর্জন বলি না, অর্জন বলি না, আমরা কর্ম বলি, কম্ম বলি না, ঠিক আছে। আমরা সূর্য বলি না, আমরা সূর্য বলি। তাহলে দেখেন আপনি হচ্ছেন কি, এই যে র্যাফ থাকলে এখানে ইয়া হবে না, দিতে হবে না। এটা একদম ইজি না, তাহলে সবসময় খেয়াল রাখবেন আপনি যখন হচ্ছে কোনো, আমি যখন একটা সাবজেক্ট পড়াই আপনার খেয়াল রাখবেন, আমি শুধু বাংলা পড়াচ্ছি না, আমি সব পড়াচ্ছি, ঠিক আছে। আমি রিলেট করে ফেলি তো, একটা ইনস্ট্রাকশন সব ক্ষেত্রে ইউজ করবেন, ঠিক আছে। যেমন ধরেন বললাম কি শর্ট শর্ট পড়তে বলছি, সেম গোজ ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলেন, আপনারা বই কিনছেন বা পিডিএফ তো পাচ্ছেন সবাই আশা করি,
সেখানে দেখছেন না যে আপনার অনেকগুলো সংজ্ঞা, আন্তর্জাতিক রাজনীতির সংজ্ঞা আছে 20টা বা 5টা, আপনার আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা আছে 7-8টা, প্যাডেল ফোর্ডের সংজ্ঞা আছে, ওদিকে ওয়েস্টফিলিয়ান ট্রিটির সংজ্ঞা আছে, পামার পার্কিন্সের সংজ্ঞা আছে, তারপরে হচ্ছে মর্গেন্তুর সংজ্ঞা আছে, ঠিক না? তারপর রুজবেল্টের সংজ্ঞা আছে। আপনার তো 5টা লাগতেছে না ভাই, আপনি কোনটা বলবেন বলেন তো দেখি? সবচেয়ে ছোট এবং ইজি টু রিমেম্বার, সবচেয়ে ছোট এবং ইজি টু রিমেম্বার, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? কেন বলেন তো? আজকে আমি দেখাবো, ওই যে কিছু ইন্টারন্যাশনাল কন্টেন্ট করে কথা দেখেন, চ্যাপ্টার ধরে না, ওভারঅল পড়াবো। তাহলে দেখেন, আপনি পড়বেন হচ্ছে ইজি টু রিমেম্বার এবং ছোট। যেটা হবে দেখেন, আপনি যদি 3 লাইনের একটা সংখ্যা পড়েন, 3 লাইন শেষ না করলে আপনি উঠতে পারবেন না, তো টাইমও থাকে না, স্পেসও থাকে না। আপনি কি করবেন, যেহেতু দেওয়া লাগতেছে সবে ছোট এবং সহজ দিবেন, ঝামেলা শেষ। এখানেও সেম, এইখানে ভাই অনেকগুলা উদাহরণ দেওয়া আছে, আপনি দেখেন, আমি জাস্ট আপনার টাইপ শিখাচ্ছি। দেখেন এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, গ্রাফের পরে ব্যঞ্জন দিতে পারে কতগুলো দেখেন: অর্জন, ঊর্ধ্ব, কর্ম, কার্তিক, কার্য, বার্ধক্য, মূর্ছা। এখান থেকে আমি দেখছি হচ্ছে সবচেয়ে সহজ ভাবে কোনটা লিখা যায়। দেখেন তো ভাই, অর্জনটা লিখতে গেলে আপনি ভুল করবেন না, এটাও লিখবেন আবার অর্জন, দুটোই তো লিখতে হবে আপনাকে, ঠিক না? তো ভুল হওয়ার চান্স কম। কিন্তু উর্দু বানানটা লিখতে গেলে আপনি ভুল করে ফেলবেন। দেখেন এখানে কি আছে, এখানে আপনার হচ্ছে দুইবার আছে, তারপরে হচ্ছে দ আছে, তারপরে হচ্ছে দ আছে, তার নিচে ব আছে মনে হয়, তারপর র্যাপ আছে। এত কাহিনী করা তো দরকার নেই, তার চেয়ে আপনার কার্য চলে আসেন, জ ফলাইতে লাগাই দিবেন, সূর্য চলে আসেন, কার্য সূর্য তো একই রকম। ঠিক আছে, আপনাকে এটা বুঝতে হবে। এই কর্ম দেখেন, কর্ম ইজি, আপনাকে সবসময় ফাঁকিবাজি চিন্তা করা লাগবে। আমি ফ্রিল্যান্সার কিভাবে ফাঁকিবাজির মাধ্যমে করে আসবো, যে স্যার নাম্বার কম দিতে পারবে না, কিন্তু আমার কষ্ট কম করা লাগবে। দিস ইজ দ্য পয়েন্ট, ঠিক আছে? ওকে। তারপর দেখেন সন্ধির পরে ক, খ, গ, ঘ এর পরে ম থাকলে, ঠিক আছে, এরপরে হচ্ছে দেখেন এখানে ভুল আছে, আচ্ছা দেখেন ভুল নাই, ঠিক আছে। সন্ধির পরে যদি ক, খ, গ, ঘ পরে থাকে, এই 4টা পরে থাকবে, আগে থাকবে ম, মানে ম এর পরে যদি ক, খ, গ, ঘ থাকবে, তবে ম এর স্থানে হচ্ছে কি থাকবে, ঠিক আছে, অনুষ্কার হবে, অনুষ্কার হবে। যেমন হচ্ছে দেখেন ক আছে, কিছু পরে ক আছে, আগে ম আছে, তাহলে অহম যোগ কার হচ্ছে অহংকার, অনুষ্কার হয়ে গেছে। সঙ্গীত, ভয়ঙ্কর, কালকে আসছে না এনিয়াপু, এটা কোনটা হচ্ছে ভুল, আমি দাগাই নাই, দাগাই দিয়েই ভুল করতাম, আমি দাগাইতাম হচ্ছে ইয়াটা, প্রথমটা দাগাইতাম সবসময়। পরে কি মনে করে দাগাই নাই, আমি দাগাই না আসলে, আমি দাগাইছি মনে 47 দাগাইছি মনে 107টা নাকি 110টার মধ্যে, কালকে দাগাইছি মনে হয় 81টার মধ্যে, নাকি 84, 81টা দাগাইছি, 81 বা 84। দেখেন সন্ধিবদ্ধ না হলে, এবার দেখেন সবচেয়ে ছোটটা নিয়ে আসছে আমি, সন্ধিবদ্ধ না হলে ওআরএস এর অনুষ্কার হবে না, একদম ইজি। তাহলে এটা হচ্ছে কি বলতো, অঙ্ক। এখন 45-এ বা 46-এ এটা একটা কোশ্চেন আসছে, প্রিভিয়াস এর কোশ্চেন দেখতে হবে, আসছে কি জানেন, নিচের শব্দটা কেন ভুল সেটা লিখেন এবং শুদ্ধ করে লিখেন। এটা এই নিয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন না 45-এ, মনে আছে পারছিলেন এগুলো? এখন ওইভাবে তো পারি না, এখানে এভাবে তো প্র্যাকটিস করে যাই না, আমরা তো হচ্ছে শুধু নিয়ম পড়ে গেছি। নিয়ম পড়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা। আমি মজা করে জানেন আমি সবগুলো পারছিলাম। এখন দেখেন এই যে পড়ার গ্যাপটা দেখেন, দেখেন সবাই একটু গ্যাপটা দেখেন যে আপনি পড়বেন কিভাবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। আপনাদের সমস্যাটা হচ্ছে, বা যারা পরীক্ষা দিবে সবার সমস্যাটা হচ্ছে, মানে ওরা হচ্ছে রেগুলার টাইমে যেটা আসে ভাই সেটা লিখে দেয়, ওটা দেখে দেয়, রেগুলার টাইমে যেটা আসে ওটা দেখে দেয়। এখন 45 প্রথম পিসে যেখানে পুরো বানানের প্যাটার্ন চেঞ্জ করে প্রশ্ন আসছে, ঠিক আছে? এখন দেখেন আমিও জানি না এমনি প্রশ্ন আসবে, আমি কি করছিলাম জানেন, আমি তো শুধু এই ইয়াটা তৎসম শব্দের ইয়াটা শিখে গেছি, এই নিয়মটা শিখে গেছি, এই 10-9টা, এটা কিন্তু 45-এর মতো আমার, ঠিক আছে? আমি এই 10-9টা নিয়ম শিখে গেছি। এই আমি যখন প্রশ্নটা দেখছি আমি তখন বললাম, আরে এটা তো এটা, ওই নিয়মে পড়ে, এটা নিয়মটা লিখে দিচ্ছি, শুদ্ধটা লিখে দিচ্ছি, শেষ, ঠিক আছে? আপনি কি করবেন জানেন, এখন দেখেন আপনাকে যেটা করা লাগবে ভাই, যে আপনাকে এক্সট্রা পড়া লাগবে। যেমন এইটা আমি যে বললাম, এটা আমার এক্সট্রা পড়া ছিল। যারা মানে এমনিতে পরীক্ষা দিতে যাচ্ছে ওরা এক্সট্রা পড়াটা, এটা খুব বড় সমস্যা, ঠিক আছে? বইয়ের মধ্যে আমার অনেক ফ্রেন্ড আছে, বাংলাদেশ বিষয়ে 700 নাম্বার 700 পেজের বইতে ওরা শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে চলে যাবে। এটা আপনারাও করবেন অনেকে,
ভাই প্রিভিয়াস ইয়ার থেকে 200 নম্বর কি জীবনে কমন আসবে, আপনি কেন প্রিভিয়াস ইয়ার নিয়ে করতেছেন? ঠিক আছে, বলা ভাই এত পড়ার টাইম নেই, এটা পড়ার টাইম আছে, প্রেশার নিতে পারবেন, আপনি প্রেশার নিতে পারতেছেন, তা আপনার সমস্যা, মানুষ করে যাচ্ছে। তাহলে দেখেন আপনি যদি হচ্ছে দেখেন বানান, আপনি ভুলেও এটা করতে পারবেন না যে ভাই এইটা তো ভাই তৎসম শব্দের বানান করছে, এইটা কেন বানান আসছে, বানানো তো আলাদা চ্যাপ্টার আছে, এইভাবে কোন থিঙ্ক করবেন না। মানে আপনি ধরেন ফিজিক্স পড়ে গেছেন, আপনি বিজ্ঞান পরীক্ষা না, এখন আপনি বাংলা পরীক্ষাতে বিজ্ঞানের একটা প্রশ্ন চলে আসছে, আপনি লিখবেন না? এখন আপনি তো বলতে পারবেন না, পিএসসি গালিগালাজ করে লাভ নাই, কারণ আপনি তো কম পারবেন, নাম্বার তো কম দিয়ে দিবে আপনাকে। ঠিক আছে, তো এখানে যে ব্যাপারটা হচ্ছে আপনাকে যত নলেজ আছে সবগুলো পরীক্ষা হলে ইউজ করতে হবে, সাবজেক্ট তো থাকবেই। হ্যাঁ, আর যদি দেখেন যে ভিন্ন সাবজেক্টে প্রশ্ন চলে আসছে সেটাও ফাইট করতে হবে, ইউ হ্যাভ টু ফাইট। ঠিক আছে, তাহলে দেখেন এইটা এই শব্দ যদি ভালো করে পড়েন আপনার ওই এই বানানো হয়ে যাবে, কারণ এটাও চলে আসতে পারে 45 এর মতো। ঠিক আছে, তাহলে এইটাই আসছিল, এই কিংবদন্তি আসছিল 46 এ, আমার মনে আছে যে কিংবদন্তি কেন ভুল শুদ্ধ করে লিখেন। তো দেখেন তাহলে এটা সেভাবে লিখবেন যে ঠিক আছে, যে ভুলের কারণ একটা টাইটেল দিবেন, একটা ট্যাবল বানাবেন, সব কিছু ট্যাবলে প্রেজেন্ট করার ট্রাই করুন ভাই, ইনফোগ্রাফিক। ঠিক আছে, আমি যেটা করছিলাম সেটা হচ্ছে লিখছি প্রদত্ত বানান, প্রদত্ত বানান পাশাপাশি লিখে নেই, তো জায়গা নেই, পিএসসি খাতে কিন্তু লম্বা হয়, এরকম লম্বা, সো এটা হচ্ছে আপনার পাশে ছোট হয়, লম্বায় বড় হয়, এ4 সাইজে দেন, এ4 সাইজ তো আপনার পাশে বড় হয়, লম্বায় মাঝারি হয়, এরকম নাকি। যারা পরীক্ষা দেন নাই, ফার্স্ট টাইম রিটেন দিবেন, তারা অবশ্যই আপনার ওই আপনার লিগ্যাল পেজ গুলো, লিগ্যাল পেজ বলে মনে হয়, ইয়াতে কিনে নিয়ে আসবেন, দোকান থেকে আসে কিনে নিয়ে আসবেন, এবং বাসায় হচ্ছে একটা পড়া দিবেন, লিখবেন বাসায়, যা নোট করবেন। এটা কিন্তু লিগ্যাল পেজ, আমি কিন্তু লিগ্যাল পেজ থেকে নোট করছি, দেখেন লম্বা না, এটা লিগ্যাল পেজ। আমার বাসায় আমি রিটেনে যা করি লিগ্যাল পেজে করি, প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের মতো। ঠিক আছে, এমনি প্র্যাকটিস হবে, আপনি যখন ম্যাথ করতে বসবেন আপনি বাসার এফোর সাইজের খাতায় ম্যাথ করবেন না, ম্যাথ করবেন লিগ্যাল পেজে। আপনার পিসিএস রিটার্ন দিচ্ছেন মানে আপনি রিটার্ন ভাইবে চলে যাওয়া লাগবে। ঠিক আছে, বাসা থেকে যে খাতাগুলো আছে রেখে দেন, আজকে বাইরে চলে যাবেন, খাতা কিনে নিয়ে আসবেন। ঠিক আছে, যদি টাকা ধার না পান, টাকা না থাকে আমাকে নক দেন যে 500 টাকা ধার দেন, ঠিক আছে দিয়ে দিব, আপনি কিনে ফেলেন, পরের টাকা আসলে আমাকে ব্যাক করবেন, এনিথিং ফর ইউ। ঠিক আছে, ই মানে আপনার সবাই আর কি। তো দেখেন যেটা বলছিলাম আর কি, তো কি করবেন বলেন তো, ইনফোগ্রাফিক, তাহলে কি লিখবো আমরা, আমি লিখতে হবে প্রদত্ত শব্দ পাশে নিচে নিচে, দাগ দিয়ে নেই, স্পেস দিচ্ছে আর কি, মানে এই দাগটা দিবেন না, এটা স্পেস রাখবেন যাতে বুঝে যায় যে এখানে একটা দাগের মতো আছে আর কি। তারপরে লিখছে হচ্ছে ভুলের কারণ, তারপরে হচ্ছে সঠিক শব্দ, প্রদত্ত শব্দ কিংবদন্তি, ভুলটা প্রশ্নে লিখছি, ভুলের কারণ হচ্ছে লিখলাম যে যে সকল তৎসম শব্দ রস্যই দীর্ঘ এবং রস্য দীর্ঘ উভয় শুদ্ধ, সেখানে শুধু রস্য বা তাদের কার চিহ্ন ব্যবহৃত হবে, শেষ। সঠিক উত্তর লিখছি, এভাবে 6টা লিখে দিচ্ছি, শেষ হয়ে গেছে, 6 নাম্বার কাটার সুযোগ নেই, যদি আপনি বানান ভুল করেন। ঠিক আছে, শেষ, ওকে। তাহলে এইভাবে হচ্ছে আপনি কি করবেন, এটা পড়বেন, কেমন আমাকে পড়া দিতে হবে, এটা পারবেন না, এগুলো তো বাংলা পড়া, দুজনের কিছু নাই, একটু বলেন আমাকে। পারা যাবে ভাইয়া। হ্যাঁ পারা যাবে, এটা না পারার কিছু নেই, আপনাকে পারতে হবে, আশা করি করে দিবেন। তাহলে দেখেন আমি কোশ্চেনের রিসার্চ করে দিই, আপনি একটু খাতায় নিয়ে বসছেন কিনা আমি জানি না, খাতা লিখেন এই টাইপের কোশ্চেন কি কি পাইছি আমরা, লিখেন। প্রথমে আমরা পাইছি হচ্ছে শব্দের কোশ্চেনটা লিখেন, একদম লিখেন, আমাকে ছবি তুলে দিবেন ক্লাসে পরে, যে অর্থগতভাবে শব্দ এটা লিখেন, তাহলে এটা আপনার পড়া লাগবে। এরপর লিখেন উৎসগতভাবে শব্দ, এটা আপনার মানে ব্রড কোশ্চেন আকারে মুখস্থ করতে হবে। সেকেন্ড ব্রড কোশ্চেন হচ্ছে তৎসম শব্দের বানানের 6টা নিয়ম, পাশে লিখে রাখেন 9টা পড়তে হবে, তৎসম শব্দের 6টা নিয়ম। ঠিক আছে, এবার গেল, এবার দেখেন বইয়ের অনেক থাকবে, আপনি এবং এর শিকড় থেকে পড়বেন না, যদি আপনি পড়তেই চান আপনি পড়বেন হচ্ছে, আমি ভাই অনেক বই কিন্তু আমি 3-4টা বই রেফারেন্স দিব, আপনার ঝামেলা পড়ে যাবে, আপনাদেরকে আমি পিডিএফ থেকে দিয়ে দিব, তাহলে আপনার এটা পড়লে হবে, আর কিছু পড়া লাগবে না। ঠিক আছে, যদি আমি পিডিএফ দিতে চাই না, কারণ হচ্ছে আপনার কোনো নোট করবেন না, নোট না করলে হবে না, নিজের পিডিএফ নিজে বানাইতে হবে। তাহলে দেখেন এই যে আপনি এটা সবচেয়ে ভালো লিখছে আপনার অগ্রদূত বাংলা, অগ্রদূত খুব ভালো লিখছে, শুধু এই কোশ্চেন গুলো ভালো লিখছে, আর কিছু ভালো লিখে নেই। ঠিক আছে, তাহলে দেখেন আপনি যেমন ধরেন সন্ধিবদ্ধ না হলে উমরেস্তের অনুষ্কার হবে না, ছোট ছোট গুলো আপনি নোট করবেন খাতার মধ্যে। ঠিক আছে,
তাহলে গেল তৎসম গেল, এবার অর্ধ তৎসম আসবে, অতৎসম শব্দ আসবে। কিন্তু অতৎসম শব্দের সেম ভাবে 6টা বাড়ার নিয়ম আসবে, আপনি 9টা পড়বেন বা 10টা পড়বেন, কেমন? এইভাবে হচ্ছে আপনি ধরেন পড়বেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে হচ্ছে আমি নিয়ে আসছি, আমি পড়তেছি না, এখানে হচ্ছে আমি নিয়ে আসছি হচ্ছে কয়টা, আমি নিয়ে আসছি সম্ভবত হচ্ছে 11টা নিয়ম নিয়ে আসছি। 11টা পড়লে 6টা মনে থাকবে, কেমন? এরপর হচ্ছে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব। এটা এবার আসছে কিনা ঠিক যায় না, 46 আমি 46 ভুলেই গেছি কি দিচ্ছি পরীক্ষায়। দেখেন যে এইগুলো একটু কম করে পোলাপান, ওই তৎসম অতৎসম বাই সবাই পড়বে। পোলাপান পড়বে না কি কি আমি বলি, পোলাপান পড়বে না হচ্ছে কি লিখে রাখেন, তালবর্ষ মূর্ধন্য ষ দন্তস্ব ব্যবহার করবে না, রস্বইকার এবং দীর্ঘিকার ব্যবহার করবে না, ঠিক আছে? তারপরে পড়বে না হচ্ছে আপনার বিদেহী শব্দে বানানের নিয়ম পড়বে না, এই তিনটা সবচেয়ে কম করে। আরেকটা আছে সেটা হচ্ছে বানানের বিবিধ নিয়ম, বানানের বিবিধ মানে এইগুলো বাদে আর কি কি নিয়ম আছে এইগুলো একদমই পড়ে না। এখন যদি আপনাকে কোশ্চেন একটু মডারেট করে এখান থেকে মূলত প্রশ্ন দিবে, লিখে রাখছেন আশা করি, রেকর্ড হচ্ছে, রেকর্ড হলে তো পেয়ে যাবেন। দেখেন তাহলে তালবর্ষ যদি দেখে দিই আপনাদেরকে, এগুলো হয়তো ডিরেক্ট বই সুন্দর করে থাকে না, এগুলো সব খুবই সুন্দর করে আছে আপনার ওই যে আপনার বাংলা বানানের সংক্ষিপ্ত নিয়ম 20 টাকার বইটাতে, যে কোনো লাইব্রেরিতে আপনি পাবেন, ওইখান থেকে আমি কপি করছি। খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য ষ হয় না, শেষ। বিদেহী শব্দে মূর্ধন্য ষ ব্যবহার হয় না, ঠিক আছে? তারপর ইংরেজি এবং ইংরেজি মাধ্যম থেকে আগত শব্দগুলো দন্তস্ব ব্যবহৃত হয়। দন্তস্ব যেমন বাস, সান, পাসপোর্ট, ঠিক আছে? ইংরেজি হচ্ছে SION, SSION, TION এর জন্য হচ্ছে তালবর্ষ ব্যবহৃত হয়। যেমন হচ্ছে স্টেশন, সরি ক্যাশ, মিশন, সেশন, এগুলোর জন্য হচ্ছে তালবর্ষ ব্যবহৃত হবে, কেমন? শেষ। এই 4টা নিয়ে মনে থাকবে না ভাই? তাহলে আমরা কয়টা পড়লাম বলেন তো? প্রথমে পড়লাম হচ্ছে শব্দ প্রথমে 2টা ছিল, এরপরে তৎসম একটা ছিল, অতৎসম একটা ছিল, এরপরে হচ্ছে কি পেলাম আমরা ওই যে এখন তালবর্ষ একটা। তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স। তারপর এই আপাতত আমরা হচ্ছে 2, 3, 4, 5টা ব্রড কোশ্চেন। এবারে হচ্ছে দেখেন 6 নম্বর ব্রড কোশ্চেন হচ্ছে বিদেহী শব্দ। বিদেহী শব্দটা মনে হয় আসছে আমার যতটুকু মাথায় আসে, এখন আমি না পরীক্ষার আগের দিন পড়ছি নাকি পরীক্ষা লিখছি আমি ভুলে গেছি, মনে হয় আসছে। দেখেন যে বিদেহী শব্দটা একটু বড়, ঠিক আছে? এটা একটু প্যারা। সেটা হচ্ছে এরকম, দেখেন যে বাংলায় ব্যবহৃত বিদেহী শব্দ ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখতে হবে। আমার হাতে খারাপ, সরি শব্দ, ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখতে হবে। ধ্বনি পদ্ধতি মানে সাউন্ডটা শুনবেন, ওই সাউন্ডটা যেখানে ট্রিগার করে আপনি সেটাকে লিখবেন বা টাইপ করবেন। ধ্বনি পদ্ধতি হচ্ছে এটা। ধ্বনি পদ্ধতি বলতে ওই যে আপনি যে সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন, যেমন কাগজ, জাদু, জাহাজ। আবার ইসলাম ধর্মে আপনারা হচ্ছেন বরিগাজ্যের জায়গায় এই জটা ইউজ করা যায়, যেমন আজান, অজু। এখন আপনি চাইলে ইসলাম ধর্মের ব্যাপারটা বাদ দিতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে হচ্ছে শুধু এইটাকে নিয়ম হিসেবে চালা দিতে পারেন, বাট যেহেতু আপনি সরাসরি বাংলা একাডেমি কোর্স করতেছেন, সেহেতু আমি সাজেস্ট করি পুরোটাই একসাথে দিবেন, ঠিক আছে? তারপর দেখেন বিদেশি শব্দে মূর্ধন্য ষ ব্যবহৃত হয় না, যেমন শয়তান, ঠিক আছে? কি আমার দেহ ভাবিত মন পাবে না, ঠিক আছে? তারপর হচ্ছে শরবত, শহর, সরম। তারপর দেখেন এটা আমি শর্ট করে লিখছি যেহেতু আগে করে আসবেন আপনারা। এস এর স্থানে দন্তস্ব হয়, যেমন হচ্ছে কি বাস, পাসপোর্ট। আর SH, STION, SION, SSION এগুলোর জন্য তালবর্ষ হবে, ঠিক আছে? বাংলায় বিদেশি শব্দের আদিতে বর্ণ বিশ্লেষ সম্ভব হয় না, এগুলো যুক্ত বর্ণ দিয়ে লিখতে। বিশ্লেষ মানে কি? ভেঙে লিখা, ঠিক আছে? সম্ভব না হলে যুক্ত বর্ণ আকারে লিখতে হয়। যেমন হচ্ছে স্টেশন, দেখেন যুক্ত বর্ণ আছে, স্ট্রিট যুক্ত বর্ণ আছে, স্প্রিং এটা আদিতে, এই আদিতে লিখতে হবে কিন্তু, ঠিক আছে? এই আদিতে মানে শুরুর দিকে কিন্তু, ঠিক আছে? বিদেশি শব্দে মূর্ধন্য হয় না, যেমন ইরান, কোরআন, গভর্নর, গুনাহ, ঠিক আছে? তারপর হচ্ছে পানাহ। পানাহ মানে মনে হয় মাফ চাওয়া বা সন্তুষ্টি চাওয়া এটাকে, ঠিক আছে? আমি ঠিক ভুলে গেছি, এটা দন্তন্য না কিন্তু, এটা মূর্ধন্য না কিন্তু, ঠিক আছে? তারপর হচ্ছে গভর্নর, কোরআন, ইরান পারবেন। আরবি বর্ণমালায় হরফ, দেখেন আরবি বর্ণমালায় সা, সিন, সোয়াদ, ঠিক আছে? এগুলো বাংলা উচ্চারণ দন্তস্ব হবে কি? সা, সিন, সোয়াদ। মুখস্থ রাখবেন, যারা মুসলিম আছেন তারা পারবেন। সা, সিন, সোয়াদ এমনিতে দন্তস্ব দিয়ে উচ্চারণ করি। আর শিন, শিনে তো তালবর্ষ দিয়ে আমরা উচ্চারণ করি, ঠিক না? শিন। তাহলে হচ্ছে কি বললাম, আরবি বানান হচ্ছে আপনার হচ্ছে
সা সিন সোয়াত এগুলা দন্তস্ব হবে, আর শিনের ক্ষেত্রে তালবস্য হবে। ঠিক আছে? যেমন দেখেন, আচ্ছা, সালাত, সালাতে হচ্ছে সোয়াদ দিয়ে লিখে, ঠিক আছে, সালাতে সোয়াদ দন্তস্ব। এশার নামাজ, ঠিক আছে, শিন দিয়ে লিখে তালবস্য। ঠিক আছে? সালাম, সালাম দিচ্ছে দন্তস্ব। এগুলো একটু একটু প্যারা আর কি, প্যারা মানে বলতেছে এগুলো একটু মনে রাখতে হয়, আর আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন আরবি বর্ণমালায় বলছে, এখন আপনি উদাহরণে হচ্ছে ফার্সি দিয়ে ফেলতে পারবেন না। বুঝছেন ব্যাপারটা? এইখানে কি টেকনিক্যালি মাথায় রাখতে হয় যে আপনি আরবি শব্দের জায়গায় হচ্ছে আপনি মানে আহ, তৎসম ফার্সি শব্দ মাঝে মাঝে মাথায় চলে আসে পরীক্ষা হলে। ভাই বাসায় পারবেন, বাসায় পারাটা সমস্যা হয় না, সমস্যা পরীক্ষা হলে পারাটা। আমি পরীক্ষার 5 মিনিট আগে দেখে যাবেন, পরীক্ষার হলে গিয়ে আপনি পারবেন না। আচ্ছা, আমি ভালো ম্যাপ আঁকি না, অ্যাটলিস্ট আপনারা দেখছেন না অনেকে, ভালো না আঁকি, মোটামুটি দেখা যায় না। ম্যাপ আঁকতে আমার কতক্ষণ টাইম লাগে বলেন তো? 5 সেকেন্ড লাগে না, ঠিক না? না, সিঙ্গাপুর দেখছেন না আপনি? এখন দেখেন মজার ব্যাপার জি কি জানেন? ভাইয়া। মজার ব্যাপার কি জানেন? 45 রিটেনে এই নিয়ে 45 একটা কোশ্চেন আসছিল না, তিস্তা মহাপরিকল্পনা। সেইখানে আমি চাইছি একটা ম্যাপ, বুঝছেন? ওই যে আপনার হচ্ছে এই যে, ঠিক আছে, এটা না বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে, তো এখানে হচ্ছে তো এটা। এখন এখান দিয়ে হচ্ছে কুড়িগ্রাম দিকে ঢুকবে হচ্ছে আপনার তিস্তা, এইটা হচ্ছে আপনার এখান থেকে ঢুকবে ব্রহ্মপুত্র। এই দুইটা মিলিত প্রবাহ ব্রহ্মপুত্র নামে এদিকে যাবে। 1727 সালে ভূমিকম্পের কারণে এটা ভেঙে এদিকে আসবে, যমুনা নামে। যমুনা আবার এদিক থেকে ঢুকে পদ্মার সাথে মিলিত এদিকে যাবে। এদিক থেকে বরাক নদী ঢুকে হচ্ছে এদিকে আসবে। মনে আছে ম্যাপটা আপনাদের? এই আপনার যা রিটার্ন ব্যাচে ভর্তি হয়েছেন, আমার কি নদী ম্যাপটা পড়ছিলেন আপনার নদী ক্লাসটা? বলেছিলেন। আচ্ছা, ঠিক আছে, না করলে জানায়, এটা একটু করলে ভালো। ঠিক আছে, তাহলে দেখেন এখন আমি হচ্ছে এই ম্যাপটা এঁকে দিব পরীক্ষা হলে। বিশ্বাস করেন, আমি প্রায় 5 7 থেকে 10 মিনিট ট্রাই করে বাংলাদেশের ম্যাপটা আঁকতে পারি না। লিটারেলি আমি আঁকতে পারতেছি না, বিশ্বাস করেন, লিটারেলি আমি মানে আমি স্ট্রেস হয়ে গেছে, ম্যাপ আঁকতে পারতেছি না আমি। মানে আমি এই পার্ট পর্যন্ত আঁকতে পারতেছি, বুঝছেন? ওই যে হাফ পার্ট, উপরের পার্টটুকু আঁকতে পারতেছি, ঠিক আছে, এই পার্টটুকু আঁকতে পারতেছি, এই পার্টটুকু আর পরে আগাইতে পারতেছি না। আমি লিটারেলি কেন পারতেছি আমি জানি না, বুঝছেন? শেষ কথা আমি কি করছি জানেন, ম্যাপটা এখানেই লিখে দিচ্ছি, মানে এই যে ব্লক ডায়াগ্রাম করে আমি এইভাবে বক্স করে দিচ্ছি। মানে আমি দেখানোর ট্রাই করছি যে আমি বাংলাদেশের মতো হাফ আঁকছি, পুরোটা আঁকি না। ঠিক আছে, এইভাবে দেখাই দিচ্ছি যে এখানে মিলিত হয়েছে। তাহলে দেখেন পরীক্ষার হলটা আমার খুবই প্যারা। অথচ আমি ম্যাপ আঁকি হচ্ছে সেই 7 8 বছর আগে থেকে, ক্লাসে আপনাকে এঁকে দেখায়, খাতায় আঁকি, বাট পরীক্ষা হলে আঁকতে পারছি না, বুঝছেন? তো এগুলো হয়, বুঝছেন, এগুলো মাথায় নিয়ে আপনাকে পরীক্ষা দেওয়া লাগে। ভাইয়া, নদীর একটা ক্লাসের কথা বললেন, এটা আসলে কোনটার কথা বললেন? ওই যে প্রিলিতে আপনার নদী চ্যাপ্টারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে একটা নদী টপিক আছে না, ওই নদী টপিকের উপর একটা ক্লাস নিয়েছিলাম, মানে ম্যাপটা আর কি, কোন নদীটা কোন জায়গায় আছে, বড় বড় নদীগুলো আর কি। আপনি এটা মনে কি হয় করেন, ইউটিউবে আছে? ইউটিউবে নেই। আচ্ছা, আমি একদিন আপনাকে দেখাবো, আপনি তো আমাদের পি গ্রুপে ছিলেন না, এই জন্য মনে করেন না। আমি দেখাবো, ঠিক আছে, একদিন আচ্ছা। দেখাবো, ক্লাস করে রেকর্ড করে আপ করে দিবো। ওই ক্লাসটা একটু করবেন, কারণ কি ওই নদী নিয়ে যে কোনো কোশ্চেন আসুক, ধরেন ভারত বাদ দিছে, ধরেন কোশ্চেন চলে আসছে ফারাক্কাবাদের প্রভাব লেখন, আপনি অবশ্যই একটা ম্যাপ এঁকে দিবেন, বুঝছেন? নদী নিয়ে কিছু আসলেই একটা ম্যাপ, বাংলাদেশ নিয়ে কিছু আসলেই ম্যাপ, কথা ছাড়া। এবং বাংলাদেশ ম্যাপের বাংলাদেশের ম্যাপ আঁকবে হচ্ছে 5 সেকেন্ডে। সবাই 10 সেকেন্ড 15 সেকেন্ড নিতে বলে, আমি বলি 5 সেকেন্ড, 5 সেকেন্ড রাখা যায়, চাইলেই পারবেন। ইট ডিপেন্ডস অন আপনি কতখানি হচ্ছে স্ট্রেস নিচ্ছেন আর কি। আমি একটা 1 মিনিটের ব্রেক নিচ্ছি।
কি অবস্থা? শুনতে পাচ্ছেন না আমাকে? সরি ফর দ্য ব্রেক। আচ্ছা, এখন দেখেন, বিবিধ বানানগুলো হচ্ছে মূলত পরীক্ষায় আসলে কেউ পারবে না, মানে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে 1000ও পারবে না। 10,000 পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিবে না, পরীক্ষা দিবে 8,000 ধরেন, মোটামুটি 1,000 পারবেন না। তাহলে আপনি হচ্ছেন যেটা কেউ পারবে না সেখানে ফোকাস করবেন, কেমন? যেমন ধর যে সমাজবদ্ধ শব্দগুলো যথাসম্ভব একসাথে লিখতে হবে, এটা পরীক্ষা আসছে, ওই যে 45 আসছে। সংবাদপত্রটা মনে পরীক্ষা আসছিল, এখানে আসে না? মঙ্গলবার, রবিবার, এই যে এটা এটা মনে আসছিল 45। সংবাদ স্পেস পত্র, এখান থেকে একটা আসছে, বা রবি স্পেস বার, রবিবার বা মঙ্গলবার, এগুলো একটু দেখবেন যে সমাসবদ্ধ শব্দগুলোকে একসাথে লিখতে হবে আপনাকে। এগুলো ব্যাস বাক্য না যে আপনি সেপারেট করে লিখবেন, ঠিক আছে? যেমন অদৃষ্ট পূর্বের মধ্যে গ্যাপ দেওয়া যাবে না, তারপর হচ্ছে নেশাগ্রস্তের মধ্যে গ্যাপ দেওয়া যাবে না, পিতা পুত্র একসাথে লিখতে হবে, পিতা পুত্র স্পেস দেওয়া যাবে না, পূর্ব পরিচিত একসাথে লিখতে হবে, বিষাদ বিষাদ ও মন্ডিত, মঙ্গলবার, এগুলো পরীক্ষা আসলে আপনারা ভুল করবেন, কারণ আমরা অভ্যাস হচ্ছে সেপারেট করে লিখতে, মঙ্গলবার, রবিবার, তারপর লক্ষ্যভ্রষ্ট, সংবাদপত্র, সংযতবাদ, সমস্যাপূর্ণ, তাহলে এগুলো হচ্ছে আমি কি একসাথে লিখতে হবে, কারণ এগুলো হচ্ছে সমাজগত শব্দ, কেমন? আচ্ছা, তারপরে দেখেন কিছু কিছু ক্ষেত্রে আপনি হাইফেন দিতে পারবেন, যেমন কিছু না কিছু, বাপ বেটা, বাপ বেটি, মেয়ে মা ছেলে, মা মেয়ে, ঠিক আছে? এবার দেখেন বিশেষণ পদ সাধারণভাবে পরবর্তী পদের সাথে যুক্ত হবে না, এটাও পরীক্ষা আসছে, মানে বিবিধ থেকে মনে হয় সবচেয়ে বেশি আসছিল আর কি, কারণ হচ্ছে এগুলো কেউ পড়ানো, তো এখানে সবাই ভুল করবে, আর তৎসম বানানটা এখানে সবাই ফেলে যাচ্ছে। তাহলে দেখেন যেমন হচ্ছে আপনার ভালো দিন, যেখানে বিশেষণ থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, সেগুলো হচ্ছে আপনি কি একসাথে লিখবেন না, ভালো দিনে স্পেস দিবেন, লাল গোলাপ, তারপর হচ্ছে সুগন্ধ ফুল, সুনীল আকাশ, সুন্দরী মেয়ে, স্তব্ধ মধ্যাহ্ন, পারবেন না? ইজি। এবার দেখেন, এটা পরীক্ষায় সেপারেট ভাবে আসতে পারে, যে না এবং নিয়ের ব্যবহার লিখি, না এবং নিয়ের ব্যবহার লিখুন, না এবং নি, এটা আপনারা ম্যাক্সিমাম ভুল করেন, ঠিক আছে? তো আপনারা বলতে আপনারা ভুল করেন না, মানে আমি আপনারা বলতে আপনাদের বলতে যাচ্ছি না, মানে মানুষ আর কি, হ্যাঁ, ডোন্ট টেক ইট পার্সোনালি, আপনার ফিউচার ক্যারিয়ার। দেখেন, তার নাবাচক না এবং নিয়ের প্রথমটি হচ্ছে না স্বতন্ত্র পদ হিসেবে, মানে না হচ্ছে স্বতন্ত্র পদ, মানে একটা পদ আর কি। পদ মানে কি? পদ মানে একটা শব্দ যেটা বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, ঠিক আছে? তাহলে না হচ্ছে স্বতন্ত্র, মানে কি এটা, এটা সেপারেট ব্যবহৃত হয়, মানে ইন্ডিভিজুয়াল, এটা কার সাথে যুক্ত হবে না। আর নি হচ্ছে নয় রস্বীকার, সমাসবদ্ধ হিসেবে ব্যবহৃত হবে, ঠিক আছে? এটা কোনো এটা কোনো কি না, আলাদা কোনো পদ না। যেমন ধরেন হচ্ছে করি না, আমি কাজটা করি না, না দিয়ে দিচ্ছেন, এটাকে স্পেস দেওয়া লাগবে, কারণ এটা আলাদা একটা পদ। কিন্তু করিনি, এটা হচ্ছে ওই সমাসবদ্ধ হয়ে গেছে, করার সাথে এটা সমাসবদ্ধ হয়ে গেছে, করিনি, এবং এটা স্পেস দেওয়া যাবে, এটা একসাথে লিখতে হবে। এছাড়া ভাইয়া এই কোয়েশ্চেনটা কালকে এসেছে না জেনারেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চায় না। যায় না, হ্যাঁ। এই যে আমি হচ্ছে দেখে কালকে দেখে ভাবতেছিলাম আর কি, যেমন ধরেন আছে, আমি সবসময় বলি যে আপনাদের প্রথম বা সেকেন্ড ক্লাসে বলতেছিলাম না, রিটেন প্রিপারেশন ভালো থাকলে থ্রিতে নাম্বার বেশি আসে, 5-7 নাম্বার। আমি আপনাকে কালকে কোশ্চেন 500টা দেখাতে পারবো, যে শুধুমাত্র রিটেন প্রিপারেশন যাদের ভালো সেখান থেকে প্রশ্ন আসবে। আর এইগুলো যে পিডিএফ বই নাই এমন না, আমি আলোক বইটাকে বেশি প্রমোট করি, তো আলোক বইগুলো সব আছে, ঠিক আছে? কিন্তু আমরা তো পড়বো না, কারণ সব বই তো পড়া পসিবল না পিডিএফ। রিটেন এগুলো পড়তেই হয়, এখান থেকে আসে আর কি, ঠিক আছে? তাহলে দেখেন, করি না, করিনি, করিনি একসাথে পাই, করি না একটা আলাদা আলাদা, ঠিক আছে? এবার দেখেন, না বাচক সব উপসর্গ না উত্তর পদের সাথে যুক্ত থাকবে, ঠিক আছে? যদি না বাচক যদি উপসর্গ হয়, এটা যদি উপসর্গ আকারে ব্যবহৃত হয়, ঠিক আছে, আপনাকে বুঝতে হবে উপসর্গ কিনা। যদি এটা উপসর্গ হয় তখন তো যুক্তই থাকবে, উপসর্গ তো আলাদা বসতে পারে না, ঠিক না? যেমন হচ্ছে কি বলেন, ওই যে উপহার, উপ একটা উপসর্গ, হারের সাথে একসাথে ব্যবহৃত হবে, স্পেস দিয়ে সুযোগ নেই। নাবালক, এখানে ভাই নাটা হচ্ছে উপসর্গ হিসেবে বসছে, নারাজ উপসর্গ হিসেবে বসছে, না হোক উপসর্গ, কিন্তু একসাথে ব্যবহৃত হবে, পড়া কিছু নেই। ওকে, আমি জাস্ট ওগুলাই ভাই এখানে লিখছি আর কি, বুঝতে পারছেন? আমি আমি তার ইয়ে না, জাস্ট কপি করছি বসে বসে, হ্যাঁ। এবার তাহলে বানান কয়টা হয়েছে ভাই, কে কি লিখতেছেন, কয়টা রুলস করতে হবে আপনাকে এখন পর্যন্ত? 6টা ছিল, হ্যাঁ। এটা মনে হয় 6 নাম্বার ছিল।
এই আপনারা লিখতেছেন না, রেসপন্স করতেছেন না, ক্লাস আসছেন কেন? 7টা। 7টা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন নত্ব এবং সত্যবিধান নিয়ে ভাই, তাহলে 9টা হবে। নত্ব এবং সত্যবিধান হচ্ছে 9টা, ঠিক আছে। তাহলে ভাই নত্ব বিধানের একটা এবং সত্য বিধানের একটা। এইটার সবচেয়ে ভালো লিখছে অগ্রদূত, ঠিক আছে। অগ্রদূত 136 নাম্বার পেজ থেকে আমি কপি করছি, পাশে লিখে রাখছি আর কি, ঠিক আছে। এখন আপনাদের এত বই কেনার সুযোগ নেই, টাকা থাকলে কিনবেন তাও। দেখেন মূর্ধন্য দন্তন্য বানানগুলো আসলে অগ্রদূত থেকে পড়তে হবে এমন না, ইউ ক্যান ফলো এনি বুকস, ঠিক আছে। শুধু ইয়াটা বাদ দিয়ে ভাই, ওই শিকড়টা বাদ দিয়ে, শিকড়ে প্রচুর বলতো গ্রামার পার শিকড় থেকে পড়বেন না, অন্তত বানানের অংশটুকু পড়বেনই না, ঠিক আছে? বাকিগুলো পড়তে পারেন, ঠিক আছে। বানান প্রচুর বেশি করে। দেখেন মূর্ধন্য, আমি শিকড়ের জন্য ভাই 2 নম্বর মাইনাস হয়ে গেছিলাম কোন একটা পিরিয়ডে, বানান বইয়ে ভুল, আমি ভুল করে চলে গেছি। দেখেন মূর্ধন্য, ঠিক আছে। তাহলে মূর্ধন্য দেখেন, মূর্ধন্য তো আপনি ভাই যে কোনো জায়গাতে পড়লেই পারবেন, ঠিক না। মূর্ধন্য আপনি বোর্ড বই থেকে পড়তে পারেন। দেখেন মূর্ধন্য হচ্ছে ট বর্গীয় ধ্বনির আগে দন্তন্য থাকলে মূর্ধন্য হবে, যেমন ঘন্টা, লণ্ঠন, কাণ্ড, দণ্ড, তৎসঙ্গে রিড ও শয়ের পরে মূর্ধন্য হবে। রিড ও শয়ের পরে মূর্ধন্য স্বরধ্বনির শয় বহন একসাথে পাবেন, শয় বহন, শয় অ ব হ অনুষ্কার মানে শয় বহন, ঠিক আছে। এবং হচ্ছে কবর্গীয় পবর্গীয় ধ্বনি থাকলে এটা হচ্ছে মূর্ধন্য, দন্তন্য মূর্ধন্য হবে, যেমন কৃপন, হরিণ, অর্পণ। দেখেন এইটা মূলত একই ছিল, এই দুইটা একটা ছিল। এটাকে আমি সেপারেট করে 2টা বানাইছি, কারণ 6টাও বানানো যাচ্ছিল না দেখে, ঠিক আছে। কিন্তু পরীক্ষা 6টা হিসেবে আসবে, ঠিক আছে। তারপর দেখেন প্র পরা পরিণীর, প্র পরা পরিণীর উপসর্গের পরে স্বরবর্ণ থাকলে, প্র পরা পরিণীর উপসর্গের পরে স্বরবর্ণ থাকলে কৃতপ্রত্যয়ের দন্তন্য মূর্ধন্য হয়, যেমন পরিণত, পরি, ঠিক আছে, নত, ঠিক আছে। তারপর দেখেন প্র নাম, প্রণয়, প্র সরি নির্ণয়, ঠিক আছে। আর এগুলো দেখেন, এই যে এটা মজা, এই 4টা হচ্ছে আপনি একটানে লিখবেন, মানে এই 4টা আপনি লিখবেনই, বাকি 2টা মনে থাকবে। কি কি লিখেন তো? সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য হবে না, যেমন ত্রিনয়ন, সর্বনাম, দুর্নাম। তবর্গের সাথে মূর্ধন্য হবে না, গ্রন্থ, অন্ত, ক্রন্দন। তো বাংলা তৎবব মানে মোদ্দা কথা হচ্ছে আপনার তৎসম অর্ধতৎসম ছাড়া কোথাও মূর্ধন্য হবে না, যেমন হচ্ছে ইরান কর্নেল। তারপর হচ্ছে হিন্দু, আপনার হচ্ছে কিছু কিছু শব্দে সর্বদই মূর্ধন্য হয়, চাণক্য, মাণিক্য, গণ, সবাই পারেন। এই 4টা আপনি অবশ্যই লিখবেন, তাইলে আপনার মানে ওই 6টার মধ্যে 6টা লিখতে আর টেনশন করা লাগবে না, বুঝতে গেতে পারতে। সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ হচ্ছে এগুলো, ঠিক আছে। আর বাকি 2টা মনে থাকবে না, যে কোনো জায়গাতে মনে থাকবে, ঠিক আছে। সত্য বিধানের সেম, তুই দেখে নিবেন, আমি পড়াচ্ছি। এগুলো সেম দেখেন, সহজ 4টা নিয়ে আসছি। রদনির পরে সরয় সরয় ভিন্ন অন্য স্বরধ্বনি রসু রসু থাকে, তার আগে তারপরে মূর্ধন্য আসে, যেমন পরিষ্কার, আবিষ্কার। এখানে তো প্রচুর মারামারি লাগে, ঠিক না, বানানে আসবেই পরিষ্কার আবিষ্কার নিয়ে। তারপর খাদি বাংলা বিধি শব্দে মূর্ধন্য হয় না, দেশি জিনিস। সাত প্রত্যয় মূর্ধন্য হয় না, যেমন ভূমিষ্যাদ, দুলিশ্বাদ, অভিশ্বাদ। কতক শব্দ, কিছু কিছু শব্দ সর্বদিন মূর্ধন্য হয়, আষাঢ়, শেষ, মানুষ, পারবে না। তাহলে গেল কয়টা আমাদের? 9টা গেল না 10টা গেল? 9টা। 9টা। 10 নাম্বার দেখেন, বিরক্ত শব্দ 1 বছর পর রিপিট হয়, চান্স আছে প্রতি বছর রিপিট হবে, ঠিক আছে। তাহলে এটা একদম ঠাম মুখস্থ করতে হবে। 10 নাম্বার কোশ্চেনটা, বিরক্ত শব্দ কি দেখেন তো? বিরক্ত মানে দুইবার বলা। বাংলা ভাষায় পরীক্ষায় আসবে, বিরক্ত শব্দ কাকে বলে, কত প্রকার, কি উদাহরণ সহ ব্যাখ্যা করুন, এই টাইপের কোশ্চেনটা আসবে, ঠিক আছে। তো বিরক্ত শব্দ কত প্রকার? বিরক্ত মানে দুইবার বলা, তাহলে এটার সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞা হচ্ছে বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ, ধ্বনি, ঠিক আছে, একাধিকবার ব্যবহার করলে, একবার ব্যবহার করলে শব্দের যে মিনিং দাঁড়ায়, একাধিকবার ব্যবহার করলে ভিন্ন মিনিং প্রকাশ করে, এটাই বিরক্ত শব্দ। এইগুলো প্লিতে পড়ে আসছেন, ঠিক আছে, খুব ভালো করে পড়ে আসছেন। 3 প্রকার: শব্দের দ্বিরুক্ত, পদের দ্বিরুক্ত, অনুকার, ধ্বন্যার্থ। তাহলে শব্দের দ্বিরুক্ত মানে হচ্ছে শব্দটা রিপিট হচ্ছে, যেমন দিন দিন, রোজ রোজ। বিটিভিতে অ্যাড ছিল, আমার এখনো মনে আছে স্লোগানটা, পলিথিন ব্যবহার করতে নিষেধ করতো আর কি। তো ওদের টাইটেল সংটা ছিল দিন দিন প্রতিদিন ক্ষতিকর পলিথিন। এরকম শুধু শুধু কিছু ট্যাগলাইন ইউজ করে না, এগুলো কি জিঙ্গল বলেন না কি যেন বলে এগুলাকে, অ্যাডে যে গানগুলো বানায় যে কি বলে, জিঙ্গল না কি বলে এগুলো, অ্যাডে ছোট ছোট গান দেয় না, তোমার আমার ডেনিশ, আমাদের ডেনিশ, এগুলো কি যেন একটা কোড নাম আছে, জিঙ্গেলই বলে মনে হয়, ঠিক না? জিঙ্গেল খুব সুন্দর লাগতো আমার। জি ভাইয়া। ওইখানে বলে রোজ রোজ, ওই যে দিন দিন প্রতিদিন ক্ষতিকর পলিথিন, বুঝছেন?
ছেলে হোক মেয়ে হোক একই সন্তানই যথেষ্ট। এটা অবশ্য আমাদের ওই জন্ম জন্মনীতি সরি জনসংখ্যা নীতির একটা স্লোগান। এটা বাংলাদেশ পড়াইতে হবে আপনাদেরকে, বুঝছেন? মানে মেন পড়া বাংলা না, বাংলাদেশ। কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে আপনারা বাংলাও পড়তেছেন না। আপনাদের জন্য একটু যদি সুবিধা হয় কি জানেন, আপনারা যদি একটু কষ্ট করতে পারেন, একজন বা দুইজন সবাই একটু রোটেট করে আপনার একটা লিডার হন। দেখেন ভাই, আপনারা রিটার্ন দিচ্ছেন, আমিও রিটার্ন দিচ্ছি, ঠিক আছে? সবাই সবাইকে হেল্প করা লাগবে। আপনাদের একজন একজন করে ধরেন একটা বই কিনেন, শিকড়টা কিনে একজন এক চ্যাপ্টার একটু পিডিএফ করে ফেলেন, ঠিক আছে? দেন যদি হচ্ছে আপনি শেয়ার করেন, আমি সুন্দর ক্লাস নিতে পারবো। যদি আমার এইভাবে ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল ক্লাস নিবো হচ্ছে আমার নোট খাতা থেকে, ঠিক আছে? বা আপনাদেরকে দেখাবো কিভাবে শর্ট নোট করা লাগে। বাট আপনাদের অনেকে দেখতেছি স্ট্রেস আউট হয়ে যাচ্ছেন, পড়তেছেন না, পড়া আগাচ্ছে না। অনেকে পার্সোনালি নক দিচ্ছে, তো কথা হচ্ছে, আমি বুঝতেছি সেই জন্য ওইভাবে ক্লাস নেওয়া যদি নেয় আপনারা জানেন আমাকে। এখন দেখেন, তাহলে হচ্ছে আপনার তাহলে শব্দ বিরক্তিতে মাথায় রাখবেন, শব্দের বিরক্তিতে মাথায় রাখবেন, আপনি বাক্য দিবেন না। শব্দের বিরক্তিতে আপনি বাক্য দিবেন না, কেমন? আপনি শুধুমাত্র রিপিটেড শব্দ দিয়ে দিবেন, শেষ। আর যখন হচ্ছে পদের বিরক্তি লিখবেন তখন বাক্য দিয়ে লিখতে হবে ভাই। কারণ এখানে সংজ্ঞাতে বলা আছে, কি বলা আছে দেখেন, বাংলা ভাষায় কখনো কখনো বাক্য মধ্য মানে বাক্যের মধ্যে বিভক্তিযুক্ত পদের পুনরাবৃত্তি হয়। তাহলে বাক্যের মধ্যে বিভক্তিযুক্ত পদে হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে, সো ইউ হ্যাভ টু ফুলফিল দিস কন্ডিশন। তাহলে হচ্ছে কি বলেন তো, রাজায় রাজায় যুদ্ধ, এটা একটা বাক্য হচ্ছে কিন্তু। গলায় গলায় ভাব, এটা বাক্য। দেখেন, গলায় গলায় ভাব, অথবা তা লিখতে পারেন তাদের দুজনের গলায় গলায় ভাব। দেখেন, এটা বাক্য মধ্যস্থিত আপনার দুইটা পদ, পদ মানে তো বাক্যের অংশ। তাহলে এই যে গলায় গলায়, এই দুটার মধ্যে আবার কি আছে, আপনার বিভক্তি আছে, অন্তঃস্থ বিভক্তি আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার পদে বিভক্তি গেল। অনুকার বা ধর্মান্ত বিভক্তি হচ্ছে কি ভাই, ধ্বনি বা কোনো সাউন্ড বা কিছুকে অনুকরণ করে যেটা বানাবে আর কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার 10 করে, তো বিভক্তি শব্দ থেকে একটা আসবে, ঠিক আছে? আমি ডিটেলস আর লিখি নাই, কারণ হচ্ছে এগুলো আসলে পারা জিনিস তো, লিখি নাই আর কি। তারপর 11 নাম্বারটা দেখেন, অব্যয় পদ, মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। পিলিতে একটা পাবেন, রিটেনে একটা পাবেন। রিটেনে পাবেন 6 নাম্বার, পিলিতে পাবেন হচ্ছে কয় নাম্বার, 1 নাম্বার। তাহলে অব্যয় কাকে বললো, অব্যয় পদ কাকে বললো, অব্যয় পদের বৈশিষ্ট্যগুলো লিখেন। আচ্ছা, বিরক্তি শব্দে আরেক ক্যাটাগরি কোশ্চেন আসতে পারে, যদি টাফ করতে চায় কলম পাবেন। বলেন তো কি টাইপের? মাথা কাটান ভাই, মাথা কাটান। পিলিতে যেটা আছে সেটাই আসবে, পিলিতে কি আসে বলেন তো, আর কি আসে? ফারজানা ইয়াসমিন। বিশেষ্য পদের বিশেষণের ব্যবহার এই টাইপের কিছু প্রশ্ন হ্যাঁ, আছে। ফারজানা আপু শুনতে পাচ্ছেন আমাকে? কথা বলেন দেখি, আপনাদের কোনো কথা শুনতে। জি ভাইয়া শুনতে পাচ্ছি। রাফি ভাই ঘুমাচ্ছেন? আপনার তো আমার নাম ম্যাচ হয়ে গেল। শুনতে পাচ্ছেন? না, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আব্দুল্লাহ ভাই ঘুমাচ্ছেন? আব্দুল্লাহ ভাই শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, শুনতে পাচ্ছেন। হিমেল ভাই, খায়রুজ্জামান, এই খায়রুজ্জামান ভাইয়ের সাথে ক্লাস আমি খুবই ভালো লাগছে, মানে আপনি ট্রান্সফার করে খুবই ভালো লাগছে, কেমন দিচ্ছে। আচ্ছা, হুমায়রা আপু শুনতে পাচ্ছেন আমাকে? ভাই শুনতেছি। আচ্ছা, ঠিক আছে, একদম মিউট হয়ে আছেন দেখবেন না আপনি। আচ্ছা, আমার একটা ফ্রেন্ড ছিল হুমায়রা, বুঝছেন? তো কবে 2011 থেকে তখন ইন্টারভিউ, খুবই ক্লোজ ফ্রেন্ড, ও তুই তাকারই সম্পর্ক ছিল আর কি। তুই মানে তুই পেলে মানে তুই ক্লোজ। ওর সাথে সামহ 3 মাস আমার কথা হয় নাই। 3 মাস পরে ও আমাকে নক দিচ্ছে, কি অবস্থা? বলছে হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? আমি ভুলেই গেছি ওকে। পরের বেচারি হচ্ছে এত স্যাড হয়েছে যে আমার সাথে কথা আর কন্ট্যাক্ট অফ করে দিচ্ছে, ওই ফিক্স করে কোনো কন্ট্যাক্ট নেই। আচ্ছা, আপনার নাম ম্যাচ করতে সেটা মাথায় আসছে। যাই হোক। আচ্ছা, অব্যয়পদ দেখি আমরা। তাহলে যে পদ সর্বদা অপরিবর্তনশীল থেকে কখনো বাক্যের শোভাবর্ধন করে, কখনো হচ্ছে মিলন ঘটায় বা বিয়োগ সাধন করে, ওটাই হচ্ছে অব্যয়পদ, ঠিক না? এখন প্রোগ্রামের গুলো হচ্ছে আমরা ভুলে যাই। আচ্ছা, যেটা বলছিলাম স্যার, আচ্ছা এটা শেষ না, আগে বলে আসি। তাহলে দেখেন, দ্বিরুক্ত শব্দে আরেক ক্যাটাগরি কোশ্চেন চলে আসতে পারে, যেটা হচ্ছে সম্ভাবনা খুবই বেশি মনে হয় আর কি, আমার এই বছরই চলে আসবে 46-এ। 46-এ 6000-এর বেশি টিকাবে না, মাথায় রাখবেন, কোশ্চেন মারাত্মক কোপায় দিবে। তাহলে দেখেন কি টাইপের কোশ্চেন করবো জানেন, কিছু দিয়ে দিবে, 6টা বাক্য দিয়ে দিবে, বলবে কি বুঝাইছে,
ছেলেটি মা মা বলে কাঁদছে, এখানে এখানে মা মা বলে কাঁদছে, এখানে কি বোঝাচ্ছে? তারপরে দিতে পারে, আগ্রহ। তারপরে বলতে পারে হচ্ছে আপনার লাল লাল ফুলে ছেয়ে গেছে শহর। লাল লাল দিয়ে কি বোঝাচ্ছে? এই টাইপের প্লিতে পড়ে আসছেন না, এটা চলে আসবে আমার মনে হচ্ছে আর কি আমার। So আপনারা অবশ্যই ওটা দেখবেন, কেমন? অবশ্যই দেখবেন। আচ্ছা, অব্যয়পদ। অব্যয়পদ দেখি আমরা। যে পদ সর্বদা অপরিবর্তনশীল থেকে, এটা বললাম। তাহলে যদি দেখেন আপনার 4 ক্যাটাগরির অব্যয় আছে: সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। অনুকার তো ভাই আপনি বুঝতে পারছেন, অনুকার মানে কপি করবে বা আপনার হচ্ছে মিমিক করবে এটাকে, ঠিক আছে? অনুসর্গ তো বুঝছেন, অনুসর্গ যেগুলো অব্যয় হিসেবে ব্যবহৃত হবে। এর বাকি থেকে হচ্ছে সমুচ্চয় এবং অনন্যয়, এই দুটো থেকে প্যাচ লেগে যায় ভাই। মানে পরীক্ষা হলে প্রেশারের মধ্যে আপনি বলেন যে ভাই কোনটা যে সমুচ্চয় মানে কি, অনন্যয় মানে কি, প্যাচ লেগে যায়, ঠিক আছে? তাহলে অনন্যয় মানে হচ্ছে অন্যয় সাধন করবে না। অনন্যয় মানে কি বলেন? 5 বার বলেন। অনন্যয় মানে অন্যয় সাধন করবে না, অন্যয় সাধন করবে না, অন্যয় সাধন করবে না, অন্যয় সাধন করবে না, অন্যয় সাধন করবে না। অনন্যয় মানে হচ্ছে অন্যয় সাধন করবেন না। তাহলে একটু অনন্যটা আগে পড়ি আমরা, ঠিক আছে? তাহলে দেখেন, যে সকল অব্যয় পদ অন্য পদের সাথে সম্বন্ধ না রেখে স্বাধীন ভাবে, মানে কোনো অন্যয় রাখবে না, মানে সে স্বাধীন ভাবে বসবে, স্বাধীন ভাবে বসবে। না বসলেও সমস্যা নাই। কি বললাম? না বসলেও সমস্যা নাই, যেটাকে আপনি এক্সক্লুড করতে পারবেন, ঠিক আছে? যেমন হচ্ছে মরিমরি, কি সুন্দর প্রভাতের রূপ। আপনি মরিমরিকে এক্সক্লুড করে দেন না, হচ্ছে না? কি সুন্দর প্রভাতের রূপ। হ্যাঁ আমি যাব, আচ্ছা হাঁটা বাদ দেন তো, আমি যাব, হচ্ছে তো? যেটাকে এক্সক্লুড করা যায়, যেটা হচ্ছে স্বাধীনভাবে বসে, যেহেতু কোনো সম্পর্ক নাই, তার মানে তো বুঝছেন সম্পর্ক নাই মানে ওকে বাদ দেওয়া যাবে, সম্পর্ক থাকলে তো বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? এটাই কিন্তু পিড়িতে সবচেয়ে বেশি আসে। আমি আলবত যাব, ঠিক আছে, আমি আলবত যাব, এটা হচ্ছে কি অনন্যয়। আলবত তো বাদ দিয়ে দেন না, আমি যাব, হচ্ছে তো? এটা জোর দিচ্ছে আর কি, আমি অবশ্যই যাবো আমি, ঠিক আছে? ব্যাপারটা এখন আরেকটা সুন্দর উদাহরণ ছিল, দেখে নিন পিলি বই থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি সমুচ্চয়। তাহলে দেখে অনন্যই তো বুঝছেন, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ওমেন, ঠিক আছে? তারপর সমুচ্চয় থেকে মনে রাখতে পারেন আপনার মেয়েরা, ঠিক আছে? তারপর সমুচ্চয় দেখেন, ঠিক আছে? তাহলে সমুচ্চয় মানে কি দেখেন, যে এটা হচ্ছে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের, একটা শব্দের সাথে আরেকটা শব্দের, বা একটা পদের সাথে আরেকটা পদের সংযোগ, বিয়োজন, সংকোচন, যা ইচ্ছা তা করাবে। প্রেম ভালোবাসা করাবে, ব্রেকআপ করাবে, বিয়ে করায় দিবে, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে সম্বন্ধবাচক বা সমুচ্চয়। জাস্ট এইভাবে দিবেন, এইভাবে দিলে একটা সুন্দর হয়ে যায়। অনেক কি করেন, এই সংখ্যাটা সবাই দিয়ে জাস্ট ও আর লিখে দেন, এইভাবে দিবেন না। আপনি যতগুলো মেনশন করছেন সংখ্যাতে, আপনি মেনশন করছেন কি কি? সংযোগকে মেনশন করছেন, বিয়োজনকে মেনশন করছেন, আপনি সংকোচনকে মেনশন করছেন, তিনটাকে মেনশন করছেন, তিনটা টাইপের দুইটা করে উদাহরণ দেন। সংযোজক মানে হচ্ছে কানেক্টর, কানেক্ট করতেছি আমরা, ঠিক না? যেমন ও আর, সুতরাং তাই, ঠিক আছে? বিয়োজক মানে বাদ দিচ্ছি আমরা, বা কিংবা অথবা, এটা অথবা এটা নাও, এটা বা এখানে বা ওখানে যাও, সেই আজ কিংবা কাল, মানে একটাকে আমরা এক্সক্লুড করতেছি, তাহলে হচ্ছে বিয়োজকের একটা। সংকোচক, অথচ বরং, সংকোচক অথচ বরং শেষ, এই তিনটা দুইটা করে দিবেন। এইভাবে দিয়েন ভাই, দেখতে সুন্দর লাগে, নাম্বার বাড়াই দিয়েছে, ঠিক আছে? তাহলে অন্য তো পড়ে ফেললাম। অনুসর্গ তো পারবেন, যে অব্যয় শব্দের বিশেষ বা সর্বনাম পদে বিভক্তি নিয়ে বসে কারণ বাচকতা প্রকাশ করে। যেমন হচ্ছে কি, ওকে দিয়ে এই কাজ হবে না। আমি যতগুলো বই বুঝতে পারি সবগুলো বই একটা উদাহরণ আছে, ওকে দিয়ে এই কাজ, ওকে দিয়ে এই কাজ হবে না, আমি এটা লিখে দিই, ওকে দিয়ে এই কাজ হবে না, ঠিক আছে? অনুকরণ করতে বুঝছেন, ঠিক আছে? এটা হচ্ছে যে সমস্ত অব্যয় ধ্বনির অনুকরণে তৈরি হয়, গঠিত হয়, ঠিক আছে? অনুকার বলে। যেমন হচ্ছে বজ্রের ধ্বনি কর্কর, বৃষ্টির ধ্বনি ঝমঝম, সিংহের ধ্বনি গড়গড়, ঠিক আছে? এখন দেখেন আপনার এখানে আমরা টোটাল নিয়ে আসছি হচ্ছে 11। এর পাশাপাশি অব্যয়ের ক্ষেত্র এটা আছে, কোন অব্যয়টা কি প্রকাশ করে এটা আপনার পড়তে হবে, ঠিক আছে? এর পাশাপাশি একটু খাতা লিখেন ভাই, আমি এগুলো পারি দেখে নোট করে দেন, এগুলো আপনাকে বইটা পড়তে হবে। 12 নম্বর লিখেন, 12 নম্বর লিখেন হচ্ছে কারকের অর্থবাচকতা নাই, কি অর্থবোধকতা আছে, এটা একটা কোশ্চেন আছে না? উপসর্গের হ্যাঁ, উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থে উপসর্গের, দুটো উপসর্গ, সরি, উপসর্গ অর্থবাচকতা আছে, অর্থ দুটো নেই, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে?
তারপরে হচ্ছে আপনার খারিজ জবাবে কথা বলতে পারতেছেন না কেন? আপনাকে তো স্পোকেন অ্যাক্সেস দিচ্ছি আমি, আছেন চাই দিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখেন এটা লিখবেন 13 নম্বরে লিখবেন হচ্ছে আপনি ওই আপনার ওই আমার যেটা মনে হচ্ছে এবার একটু ঝামেলা করবে সন্ধি। সন্ধি কাকে বলে, সন্ধির প্রকারভেদ কি লিখেন ভাই, কোশ্চেনে লিখে কিন্তু দিতে হবে আমাকে। সন্ধি কাকে বলে, সন্ধির প্রকারভেদ এটা লিখবেন। তারপরে লিখবেন হচ্ছে আপনি ওই যে উপসর্গের একটা ইয়ার কোশ্চেন আছে, আপনি ইয়ার কোশ্চেন বলতে পড়লে পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার কিছু উপসর্গ দিচ্ছে, বলছে এই উপসর্গ দিয়ে শব্দ গঠন করবে, উপসর্গ দিয়ে শব্দ গঠন দেখতে পারেন। তারপর হচ্ছে বিদেশি উপসর্গ লিখেন, বিদেশি উপসর্গগুলো আমার পড়তে হবে, বিদেশি এবং আরবি উপসর্গগুলো পড়তে হবে, শব্দ মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে আপনি ইয়া পড়বেন সন্ধি ও সমাসের পার্থক্য, এটা স্টারমার্ক দিয়ে রাখবেন, সন্ধি এবং সমাসের পার্থক্য। ঠিক আছে, তারপর হচ্ছে সমাস কত প্রকার ও কি কি, ঠিক আছে, কারক কত প্রকার ও কি কি। ওকে, আশা করতেছি আমরা অ্যাক্সেস করতেছি, এখান থেকে চলে আসবে। এর পাশাপাশি আপনার যেটা করতে পারেন, শিকড় বইয়ে খুব সুন্দর করে আপনার এই ব্রড কোশ্চেন গুলো দেওয়া আছে কিছু, সব পড়তে হবে না, যেগুলো আপনার ভালো লাগে সেগুলো করেন। যেমন ধরেন হচ্ছে আপনার ওইখানে আপনার হয় ব্যবহার দিচ্ছে, তারপর তালবর্ষ দন্তস্ব মূর্ধস্ব ব্যবহার সুন্দর করে নিয়ে আসছে, আপনার সুন্দর করে নিয়ে আসতে কোশ্চেন গুলো সেখান থেকে দেখবেন, সলিউশন বন্ধখান থেকে দেখবেন আর কি। কোনো সমস্যা হলেও তো আমি আছি, বলবেন যে ভাই এটা মাথায় থাকতেছে, আমি ডিসকাশন করি আর কি। ঠিক আছে, ডিসকাশন করার জন্য আমি আছি। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের ব্রড কোশ্চেন পার্ট। ঠিক আছে, ওকে, তাহলে বলেন তো, তাহলে ব্রড কোশ্চেনের পরে কি কি আসে বলেন। ইয়ার কোশ্চেন দেখছেন আপনারা? এখন দেখেন এরপরে আপনার বানান আসবে। এখন বানান হচ্ছে ব্রড কোশ্চেন টাইপ আসতে পারে, বানান হচ্ছে একেবারে আপনার বানান আকারে চলে আসতে পারে। প্রদত্ত বানানগুলো শুদ্ধ করে লিখুন। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার প্রিলির মতো বানানগুলো মুখস্থ রাখতে হবে কিছু। ঠিক আছে, এর পাশাপাশি হচ্ছে আপনাকে প্রবাদ প্রবচন করতে হবে। প্রবাদ প্রবচন গুলো আপনি পড়বেন হচ্ছে মানে সবচেয়ে ভালো হচ্ছে আপনি ইয়া থেকে পড়লেন, ওই যে লোকটার নাম কি যে সৌমিত্র সৌমিত্র শেখর আছে না, শেখর স্যারের। সৌমিত্র শেখর স্যার থেকে পড়বেন। কেন পড়বেন, এখানে অ্যাক্সেস দেওয়া আছে। হ্যাঁ, আমি সবচেয়ে বেশি প্যারা খাই হচ্ছে আপনি কোথায় জানেন, এই প্রবাদ প্রবচনে প্রতিবার একটা আমি পারিই না, মানে লিটারেলি হচ্ছে মানে এখানে শাখা নাম্বার না একটা আমি পারিই না। তো আমি ট্রাই করি আর কি, গতবারই সৌমিত্র শেখর স্যারকে পড়া ট্রাই করছি, ওইখানে এত থাকবে যে আপনি কম পাবেন। ঠিক আছে, তো আপনাকে যেটা করতে হবে আগে শিকড়টা শেষ করবেন, আগে শিকড়টা শেষ করবেন, ওখানে শিকড়ের প্রিভিয়াস এগুলো শেষ করবেন, শেষ করার পরে হচ্ছে এটার ইয়াটা পড়বেন, কিছু অ্যাক্সেস দেওয়া আছে সেটাও পড়বেন। এরপরে সৌমিত্র শেখরে চলে যাবেন, সৌমিত্র শেখরে সুন্দর করে আপনার সেন্টেন্স দেওয়া আছে। লিখার কথা একটু বলে রাখি, অনেক সময় আসে যে আপনি প্রবাদ প্রবচন গুলা নিয়ে একেবারে বাক্য রচনা করেন, বা যদি বাক্য চায় আপনি অর্থ লিখতে পারবেন, বাক্য লিখতে তো হবেই, অর্থ লিখতে পারবেন নাও লিখতে পারবেন, আবার শুধু বাক্য লিখে দিলেও হবে। 45 এর কথা বলি, আমাদের একজন এই নিয়ে পড়াতে জানেন, উনি কি করছে, অর্থ চায় নাই, শুধু বাক্য চাইছে, উনি অর্থ লিখতে গিয়ে অর্থ দুটো ভুল করে দিয়ে চলে আসছে। বুঝছেন ব্যাপারটা? এইটা করা যাবে না। আপনি যদি বলেন যে ভাই কোচিং সেন্টার বলে আর কি যে হ্যাঁ অর্থ সহ লিখেন, ভালো তো লিখলে তো খারাপ না, লিখলে খারাপ কেন হবে? ঠিক আছে, আপনি যদি বলেন যে অর্থকে লিখবো লেখেন, সমস্যা কি, কিন্তু এক্সট্রা লিখতে গিয়ে ভুল করা যাবে, বানান ভুল করতেছে অনেকে, অনেকে পুরা অর্থটাই ভুল লিখতেছে, কিন্তু সামহাউ সেন্টেন্সটা মিলে যাচ্ছে, এইতে নাম্বার কেটে ফেলবে, কিন্তু টোটাল 0 দিয়ে দিবে, ওই 6 নাম্বারের মধ্যে 1 নাম্বার চলে যাবে, 6টা যখন 6 নাম্বার 1 নাম্বার চলে যাবে। ঠিক আছে, এগুলো করবে না, যা চাই না পারলে শুধু তথ্য দিবেন, কাব্যতি করা যাবে। ঠিক আছে, বাকিগুলো আশা করি আপনারা পারবেন, তাহলে গ্রামার নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক না, বলেন দেখি প্রশ্ন আছে কিনা। তাহলে ভাই প্রবাদ প্রবচন আর বাগধারা এগুলো তাহলে শিকড় আর সৌমিত্র এই দুটো পড়লেই হবে? আশা করতেছি হবে আর কি, যদি আমি জানি না হবে কিনা, পিএসসি কোন হাতে প্রশ্ন করবে, বাট এর চেয়ে বেশি আসলে পড়ার টাইম নেই, এগুলোই পড়েন কেমন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কি?
পিএসসি আমাদের মানে সারপ্রাইজ করতেছে এবার। আর কোনো প্রশ্ন আছে একটু বলেন। নাই। আচ্ছা আমরা একটু ইন্টারন্যাশনাল পড়বো, বেশি পড়বো না, কয়েক কিছু জিনিস আমরা একটু পড়বো। আপনাদের ইন্টারন্যাশনাল কি অবস্থা আমরা একটু জানা আগে। সবাই সবাই আচ্ছা ইংরেজি কথা বলতে পারতেছে না, দাঁড়া আমার কি দেখি কথা বলতে পারতেছে না কেন। আব্দুল্লাহ ভাই এখন কথা বলতে, হিমুল ভাই তো কথা বলতে পারার কথা, এখন তো অ্যাক্সেস দেওয়া আছে, ট্রাই করে দেখেন। বলেন দেখি, সবাই একটু শেয়ার করেন ভাই, আপনাদের এত কোশ্চেন করতে করতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। কি অবস্থা বলেন, পড়তেছেন কি পড়তেছেন না, পারতেছেন কি পারতেছেন না, কিছু একটা তো বলেন। এনিয়া কি অবস্থা ইন্টারন্যাশনালের? কত টাইম পেয়েছেন? ভাই আমি মাত্র ধরবো, স্পেশালের জন্য আমার পড়াই হয়নি। আজকে থেকে ইনশাল্লাহ রিটেনের জন্য পড়বো শুধু। ইন্টারন্যাশনালের কনসেপচুয়ালটা আপনি ধরে 2 দিনে শেষ করে ফেলেন। আপনার তো পড়া আছে না কিছু, 2 দিনে বেশি time দিবেন না, ঠিক আছে? আপনি স্রেফ 2 দিনে হচ্ছে ইন্টারন্যাশনাল শেষ করে ফেলেন, ঠিক আছে? শেষ করে ফেললে আপনার জন্য মারাত্মক সুবিধা হবে। নাসরিন আপু কি অবস্থা বলেন, আপনার যারা আগে পড়ান নাই? হুমায়রা আপু, রাফি ভাই, ভাই আমি চ্যাপ্টার 1-2 পড়েছিলাম, বাট স্পেশালের জন্য আর পড়া হয় না, আজকে থেকে শুরু করব। আচ্ছা, ঠিক আছে। বাকিদের কি অবস্থা বলেন, হুমায়রা আপু, রাফি, রাফি ভাই নিজে ডাকতেছে মনে হচ্ছে, ফারজু আপু বলেন বলেন, হিমেল ভাই, মাইশা আপু, আব্দুল্লাহ ভাই কি অবস্থা? ভাই আমি কোচিং এ পরীক্ষাও দিছি, মানে কনসেপচুয়ালের উপরে পরীক্ষা ছিল, মার্কস মানে কেমন কোনো আছে? কিছু তেমন পড়ে যাইতে পারি নাই, এখনো দেয় নাই, খাতা দেয় নাই এখনো। পড়ে পরীক্ষা দিতে হবে তো, হ্যাঁ না পড়ে তো পরীক্ষাতে লাভ নাই, পড়তে কিছু হবে। চ্যাপ্টার দেখে গেছিলাম, মানে সব দেখতে পারি নাই। কয়টা সেকশন চ্যাপ্টার? আহ, প্রথম চ্যাপ্টার দেখছিলাম, দ্বিতীয় দেখছিলাম, তৃতীয়, প্রথম 3টা দেখছিলাম আর কি। হ্যাঁ, খারাপ না, 3টা পড়া হয়েছে অ্যাটলিস্ট আপনার, চলবে। বাকিদের কি অবস্থা? না আমি তো মানে ফার্স্ট পড়তেছি কনসেপচুয়ালটা, তো আমি পড়ছি কয়েকটা অধ্যায়। এখনো ইকোনমিক্স এর যে অধ্যায়টা আছে ওইটা পড়তেছি আর কি। তো কিছুই মনে নেই, আমার মনে হইতেছে যে আমি ফার্স্টে যা পড়ছি কিছু মনে নেই। আর কয়েকটা বিষয় নিয়ে সমস্যা হয়েছে, আমি একবারে নোট করছি যে আপনাকে দিব, যে আপনারা একটু বুঝাই দেন আর কি কয়েকটা টপিক, যেমন হচ্ছে যে নিউ একবারে রিয়াল। একবারে দিয়েন না, যেটা যখন হবে তখন দিবেন, ঠিক আছে? আচ্ছা একবার 4 ঘন্টা ক্লাস নেওয়া পসিবল, ঠিক আছে? তার চেয়ে আমরা প্রতিদিন 15 মিনিট আধা ঘন্টা করে ফেলবো, কেমন? তাহলে সুবিধা ঠিক হবে। আছে। আপনারা প্রতিদিন করা হচ্ছে, চাপ হবে না, আমারও চাপ হবে না। আপনাদেরকে আমি ইন্টারন্যাশনাল কিছু টপিক পড়াবো, আপনারা পারবেন না, মানে বুঝবেন না ফার্স্ট টাইম যারা পড়বেন আর কি। কলোনিয়ালিজম, তারপর হচ্ছে আপনার এই কি যেন বললে, বাস্তববাদ, অ্যানার্কিজম, কিছু জিনিস কনফিউশন, তারপর ইয়াতে একটু ঝামেলা করবেন আপনারা যারা বিবিএর স্টুডেন্ট না। ইকোনমিক্স চ্যাপ্টারে, হ্যাঁ ইকোনমিক্স চ্যাপ্টারে কিছু বিবিএর টার্ম চলে আসছে, তো ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিং এগুলো একটু দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা বাকিদের কি অবস্থা তাহলে? মোটামুটি ভাই পড়তেছে, পড়ে যাবেন। আমার কথা হচ্ছে একবার রিভিশন দিয়ে ফেলেন, এখন পড়া মুখস্থ রাখার প্রয়োজন নেই, পারার প্রয়োজন নেই, খালি পড়তে থাকেন, রিভিশন দিয়ে ফেলেন একবার, ঠিক আছে? 12 তারিখের মধ্যে, এরপরে দেখা যাবে, ঠিক আছে? আর আপনারা যা পড়তেছেন ভাই, অর্ধেক মানুষ এত পড়বেন, ঠিক আছে? আচ্ছা বলেন দেখি, আর কেউ শেয়ার করবেন? বাংলাদেশ আপনার নোট দেখে পড়াইলে ভালো হয় মানে আমার জন্য, কারণ মানে তাহলে আমি এটা দিয়ে পাবো। আমার একা একা পড়ছি তো, মানে আমার সেই জায়গাটা একটু ঝামেলা যে অ্যাকচুয়ালি লিখতে হয় কিভাবে, বা ওই বিষয়টা কোনো কোচিং এর সাথেও ছিলাম না। তো ওই জায়গাটা থেকে একটু আমার সাথে মানে আপনি যদি শেয়ার করেন তাহলে একটু ভালো হয় আর কি। সমস্যা নেই, আমি তো পুরো দেখাবো। আর আপনাদেরকে তো একদম আরেকটা আলাদা শুরু করে নিই আর কি, সব বই কিনে শুরু করবো আর কি। কালকে তো আসছেন, বাজারে বই চলে আসছে, আপনার বই কিনে আপনাদেরকে নোট করে আমাকে নোট জমা দেওয়া লাগবে সবাই, ঠিক আছে? সো আপনাদের পড়া হয়ে যাবে, মানে এমন না যে আমি দিব, আপনাদেরকে পড়া দিব, তারপর হচ্ছে পড়া নিব, নোট পড়াবো। তো বাংলাদেশ অ্যাফেয়ার্স এর হচ্ছে মোটামুটি বইটা নিয়ে ফেলেন, সিকিউরিটি আসছে কিনা আমি জানি না, আমি আজকে মূলত বের হবো, আমি নিজেও কিনতে যাব। ভাইয়া এসেছে, শিকড় আমি নিয়েছি। তাহলে সবাই হচ্ছে কত নিচ্ছে? একসাথে দুটো কিনেছি তো মনে তো নেই। আচ্ছা ঠিক আছে, বেশি নিবে, ঠিক আছে? দাম একটু বেশি নিতে হবে, 350 তো নিবি, ঠিক আছে? সবাই ভাই আজকে কালকের মধ্যে কিনে ফেলেন, কিনে একটু জানাবেন, কালকে আমি পড়াটা শুরু করবো ফার্স্ট চ্যাপ্টার থেকে।
ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আমি কিছু আর্টিকেল শেয়ার করবো এখন থেকে। আর্টিকেল নোট করতে হবে, পত্রিকা না পড়লে হবে না। আচ্ছা, আমরা পড়া শুরু করি। সবাই বই কিনে ফেলেন, ঠিক আছে? একটা কিনলে শিকড় কিনবেন, দুইটা কিনলে ইউনিক শহর কিনবেন, যেটা আপনার ভালো লাগে। Okay. দেখেন, আমি হচ্ছে আপনাদের কনসেপচুয়াল এর কিছু বেসিক পড়ায় রাখবো, ঠিক আছে? যেটা হচ্ছে পরে যখন আমি ডিটেইলে যাব তখন আপনাদের পড়তে সুবিধা হবে। আর এটা হচ্ছে আপনার জন্য নিজে যখন পড়বেন তখন আরো ইজি হবে। এগুলো হচ্ছে পুরা বইয়ের মধ্যে, ঠিক আছে? আপনারা যতগুলো থিওরি পাবেন, আমি ট্রাই করছি কাছাকাছি থিওরি গুলো একসাথে নিয়ে আসতে, যেগুলো একটু কঠিন। এর বেশি থিওরি হচ্ছে আপনার খুব একটা লাগবে না, বা এগুলো বই থেকে চলে আসবে। আর এগুলো হচ্ছে আপনি ইউজ করবেন কোথায়? দেখেন, নামটা মুখস্থ রাখবেন। এ নিয়ে আপনি বুঝছেন? আপনাকে আমি বারবার বলতেছি এই জন্য, যেহেতু আপনি রিটেন দিচ্ছেন। ইম্পেরিক্যাল যেহেতু ওদের এক্সপিরিয়েন্স নাই আমাদের, so আপনি বুঝতে পারবেন, রিলেট করতে পারবেন যে ইম্পেরিক্যাল যখন আমরা লিখি, ইম্পেরিক্যাল যখন আপনি লিখি, ধরুন হচ্ছে আপনাকে হচ্ছে বললো ইউএসএ চীন বাণিজ্য যুদ্ধের পরেও নানান ক্ষেত্রে একসাথে কাজ করে যাচ্ছে। তাহলে বাণিজ্য যুদ্ধ যেটা হচ্ছে, এটার পরেও চীন এবং ইউএস এর সম্পর্কের গভীরতা আলোচনা করুন, বা বহুপাক্ষিকতা আলোচনা করুন। এটা একটা ইম্পেরিক্যাল আসছে, মানে মেইন বিষয়টা হচ্ছে যে আপনার কি আসছে, আপনার হচ্ছে ওরা দুজন ঝামেলাও করতেছে আবার একসাথে কাজ করতেছে, ব্যাপারটা সম্পর্কে আসছে। তখন আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন। কোল্ড পিস থিওরি, কোল্ড পিস থিওরি হচ্ছে এরকম যে সমস্যা থাকলেও একসাথে কাজ করা যায়, ওরা সমস্যা থাকলেও একসাথে কাজ করে, যে কোল্ড পিস থিওরি বলে। ঠিক আছে? অর্থাৎ এটা হ্যালো ইফেক্টে পড়ে না। হ্যালো ইফেক্ট তো পড়ে আসলাম একটু আগে। হ্যালো ইফেক্ট হচ্ছে কি, একটা বৈশিষ্ট্য আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বায়াস করে। ইন্টারন্যাশনাল রিলেশনে দেখা যায় কি, যে আপনার সাথে একটা জায়গাতে সমস্যা থাকলেও অন্যান্য অনেক কিছুতে আপনারা একসাথে কাজ করতে পারেন। যেমন ধরুন হচ্ছে বাংলাদেশের সাথে বর্তমানে ইন্ডিয়ার একটা ক্যাচাল চলতেছে, ঠিক না? প্রতিদিনই। এবং গতকাল কি বলছে বলেন তো বাংলাদেশ নিয়ে? বাংলাদেশের ইলেকশন নিয়ে যে কথা বলেছে ওটা। ইয়েস, বাংলাদেশকে হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামে আপনার জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়ে হচ্ছে ইন্ডিয়া কথা বলতেছে, কয়েকটা পত্রিকায় আসছে। এটা মারাত্মক একটা কথা না? মানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী লাগে নাকি পার্বত্য চট্টগ্রামে শান্তি আনতে? আমাদের সেনাবাহিনী তো শান্তিরক্ষী বাহিনীর চেয়ে বড়। হ্যাঁ, এখন দেখেন, এটা কিন্তু মারাত্মক একটা, মানে আমাদের পুরো সোভারেনিটি নিয়ে কথা বলছে। স্টিল আমার সাথে ইন্ডিয়ার খুব ভালো রিলেশন হচ্ছে, ইকোনমিক ক্ষেত্রে কিন্তু আমাদের বাড়ছে, দেখছেন মনে হয় আমাদের ব্যবসায়িক বাড়ছে, মানে আগস্টের পরে যে কমে গেছে ওটা বাড়তেছে, কিন্তু এটা আরো বাড়বে এরকম বলতেছে। ইন্ডিয়া বলতেছে ক্ষমতায় যে আসুক তার সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক থাকবে। একটা জায়গাতে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে আপনি দেখবেন যে একটা জায়গাতে ঝামেলা হইলো, অন্য কোনো জায়গাতে আবার ওরা একসাথে কাজ করতেছে। ঠিক আছে? একদম মুখ দেখা দিতে হবে না, ঠিক না? তাহলে দেখেন, কোল্ড পিস থিওরি হচ্ছে এমন একটা থিওরি, এটা হচ্ছে জাস্টিফাই করে বা এক্সপ্লেইন করে যে নানান সমস্যা থাকলেও একসাথে কাজ করা যায় কিছু কিছু ক্ষেত্রে। যেমন ধরুন হচ্ছে জলবায়ু, জলবায়ু পরিবর্তন একটা একটা গ্লোবাল সমস্যা। যেমন গত ইয়াতে আসছে 45-এ আসছে ভাই, 46-এ আসছে। গ্লোবাল এবং ইন্টারন্যাশনাল পার্থক্য আসছে না, বৈশ্বিক এবং আন্তর্জাতিক পার্থক্য আসছে। এইগুলো যখন আসবে বাংলায়, আপনি বাংলা চিন্তা না করলে আপনি ইংলিশে চিন্তা করবেন। বৈশ্বিক মানে গ্লোবাল, আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল। গ্লোবালের সাথে শব্দ শুনলে মাথায় কি ট্রিগার খায় বলেন তো? রিদমিক কিবোর্ডে গ্লোবাল লিখলে কি আসবে দেখ বলেন তো? বা আপনার মাথায় কোন ওয়ার্ডটা, পরবর্তী ওয়ার্ড কোনটা আসে? গ্লোবাল ওয়ার্মিং না, নাকি? বুঝছেন? গ্লোবাল ওয়ার্মিং। তাহলে গ্লোবাল ওয়ার্মিং আর ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল মানে কি? নেশনের, বা নেশন বলতে স্টেট বুঝাচ্ছে। নেশন এখন তো বেশিরভাগই হচ্ছে আপনার ওয়ান নেশন কান্ট্রি। তাহলে দেখেন যে আপনার স্টেট বোঝাচ্ছে, মানে স্টেটের মধ্যে সম্পর্কটা হচ্ছে, কয়েকটা স্টেটের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল। গ্লোবাল মানে পুরো পৃথিবী। ঠিক আছে? তাহলে দেখেন, এই যে যখন আপনার সমস্যাটা হয়ে যায় পুরো পৃথিবীর, ওই ইস্যুটাতে হচ্ছে আপনি আর ওই পার্সোনাল ঝামেলা আনতে পারবেন না, বা আনে না আর কি। তারপর ধরেন এসডিজি পুরো পৃথিবী, করোনা ভাই মানুষ মরে যাচ্ছে, এখানে দেখার সুযোগ আছে?
ঠিক আছে, যে কোন দেশের টিকা কোন দেশ নিচ্ছে, সুযোগ নাই। যদিও ট্রাম্প এটা নিয়ে কিছু করার ট্রাই করছে, বাট পারে নাই। ঠিক আছে, তাহলে এই ধরনের যখন ইস্যুগুলো আসে তখন হচ্ছে আপনার কি হয়, কোল্ড পিস থিওরি চলে আসে, এটা এক্সপ্লেন করে যে কিভাবে কেন যে সমস্যা থাকলে একসাথে কাজ করা যায়। এখন এটার পাশাপাশি এটা মুখস্থ রাখতে হবে, মাইকেল ডয়েল। এই কোল্ড পিস থিওরিটা প্রবক্তা হচ্ছে মাইকেল ডয়েল। কে বলেন তো, রিপিট করেন, কে বলছে? মাইকেল ডয়েল। আচ্ছা, আমি পিলি ব্যাচ বেশি পড়াই তো আপনাদেরকে মুখস্থ করে দিচ্ছি আর কি, দুজনের মুখস্থ করার সুযোগ নেই। দেখেন ওনার বইয়ের নাম হচ্ছে এটা, সো আপনাদের সবচেয়ে ভালো হয় এটা। আচ্ছা বলেন তো, পারপেচুয়াল পিস কে লিখছে, কত সালে লিখছে? শোনা যাচ্ছে না, বলেন কে লিখছে? কে পড়েন না, ভুলে গেছেন, বলেন এই নিয়ে বলেন। আচ্ছা, আপু নাই, নাসরিনের প্রোফাইল ভুলে গেছেন না, আচ্ছা সমস্যা নেই, ফার্স্ট টাইম পড়তেছেন। ইমানুয়েল কান্ট লিখছে না, কান্ট 1695 সালে লিখছে না, মনে পড়ছে? ইমানুয়েল কান্ট 1695 লিখছে। এই যেগুলো একটু মনে রাখবেন। উনি কোন থিওরি দিছে বলেন তো পারপেচুয়াল পিসে, মনে আছে? ডেমোক্রেটিক পিস থিওরি, মনে নাই? ওই যে পড়াইছিলাম যে ডেমোক্রেটিক কান্ট্রি গুলো হচ্ছে মারামারি করে না একজন আরেকজনের সাথে। ঠিক আছে, তাহলে দেখেন মাইকেল ডয়েল বলছে কি, মাইকেল ডয়েল বলছে আপনার, আচ্ছা শিকড় 420, আচ্ছা ঠিক আছে, কিভাবে বললো? আপনি কথা বলতে পারছেন না কিন্তু জানলাম না, কারণ হচ্ছে ও আচ্ছা বাইরে আছেন তাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাইয়া উনি নাকি বাইরে আছে, হ্যাঁ সেজন্য হ্যাঁ হ্যাঁ, কথা আমি বলতে মেসেজ দেখতেছি, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে হচ্ছে মাইকেল ডয়েল হচ্ছে কোল্ড পিস থিওরি হচ্ছে অ্যাভয়েডিং নিউ কোল্ড ওয়ার, এটা মুখস্থ রাখবে। মাইকেল ডয়েল অ্যাভয়েডিং কোল্ড পিস, দেখেন থিওরিটার নামেই বই লিখছে, কি লিখছে? কোল্ড পিস। ঠিক আছে, কোল্ড পিস থিওরি। তাহলে কোল্ড পিস থিওরি লিখছে মাইকেল ডয়েল, ওনার বইয়ের নাম হচ্ছে কোল্ড পিস অ্যাভয়েডিং নিউ কোল্ড ওয়ার। অ্যাভয়েডিং নিউ কোল্ড ওয়ার, এটা একদম এটা শেষ। তাহলে কে লিখছে? এইবার বলেন তো, যদি কোল্ড পিস থিওরি নিয়ে 5 নাম্বার লিখতে বলে আপনি লিখতে পারবেন না? পারবেন নাকি বলেন? এই জলবায়ু ইস্যু, যে আমি এতক্ষণ যা বললাম গুছিয়ে সুন্দর করে উদাহরণ সহ দিয়ে দিবেন, এসডিজি, জলবায়ু, করোনা, হ্যান ত্যান, ঠিক আছে, বর্তমানে কি কি গ্যাঞ্জাম চলে, এগুলো দিয়ে দিবেন আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে কি মাল্টিল্যাটারিজম, এটা পারবেন, বহুপাক্ষিক চুক্তি, এটা লাগবে না। তারপর হচ্ছে এক্সট্রাকটিভ ক্যাপাসিটি, খুবই গুরুত্বপূর্ণ এটা, এক্সট্রাকটিভ ক্যাপাবিলিটি। ঠিক আছে, এক্সট্রাকটিভ মানে হচ্ছে আপনার হচ্ছেন আপনার ওই যে আপনার ধরেন অনেক সম্পদ আছে, ঠিক আছে, যেমন হচ্ছে আপনার তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, গ্যাসের খনি আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনার আপনার সম্পদ থাকলেই তো হবে না, সম্পদটাকে হচ্ছে আপনার ব্যবহার জন্য দক্ষতা থাকা লাগবে না, ব্যবহার করতে হবে তো না। যেমন আফ্রিকার প্রায় সব দেশেই স্বর্ণের খনি আছে, স্টিল ওটা পুয়ার কেন? বা সুদানে হচ্ছে আপনার তেলের খনি আছে, তারপর ওরা অত স্ট্রাগল করতেছে কেন? ঠিক আছে, কারণ হচ্ছে সম্পদ থাকলা আর সেটা ব্যবহার দক্ষতা অর্জন করার মধ্যে পার্থক্য আছে। তাহলে এক্সট্রাকটিভ ক্যাপাবিলিটি হচ্ছে আপনার সম্পদ থাকা এবং ব্যবহারের দক্ষতা অর্জন এবং কারিগরি সক্ষমতা অর্জন। ব্যবহারের দক্ষতা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। ব্যবহারিক দক্ষতা মানে তো বুঝছেন, যেমন ধরেন হচ্ছে কিভাবে বলা যায়, ধরেন আপনার কাছে হচ্ছে ধরেন 1000 কেজি লোহা আছে, 1000 কেজি সাপোজ লোহা আছে। এখন আপনি কি করলেন, 1000 কেজি লোহা দিয়ে হচ্ছে আপনি খেলনা বানাইলেন, ঠিক আছে, কিছু খেলনা বানানো যায় লোহা দিয়ে, বা আপনি ছুরি বানাইলেন, বটি বানাইলেন, ঠিক আছে। আর আরেকজন কি করলো, 1000 কেজি লোহা দিয়ে হচ্ছে আপনার একটা গাড়ি বানায় ফেললো, ঠিক আছে। তো দেখলো সে গাড়িটা দিয়ে সে 20 বছর ভাড়া টানতেছে এবং হচ্ছে আপনি সে 20 বছর ইনকাম জেনারেট হচ্ছে। আর কেউ হচ্ছে 1000 কেজি লোহা দিয়ে হচ্ছে আপনার দাবটি বানাইলো, সে বিক্রি করে 1 বছরই শেষ। তাহলে দেখেন এখানে আপনার ব্যবহারের দক্ষতা ব্যাপারটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন ধরেন আমাদের ব্যবহারের দক্ষতা খুবই কম, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে আমরা খুবই বদ্ধ কিসিমের, আমরা পুরাতন বাস ব্যবহার করেন, ঢাকায় দেখুন পুরাতন বাস ব্যবহার করে, লোকাল বাসগুলো খুবই পুরাতন, 40 বছর আগের বাস, ফিটনেস নাই। এই বাসগুলোর ইঞ্জিন গুলো পুরাতন হওয়ার কারণে প্রচুর তেল তেল ওরা হচ্ছে কি মাইলেজ কম পায়, তেল লিকেজ হয়, ঠিক আছে। 1 লিটারের তেল অর্ধেকও যায় না, মাইলেজ পায় না। তো ওরা যদি নতুন বাসের দিকে ইনভেস্ট করে ভাই,
আলটিমেটলি ওদের লং টার্মে ধরেন এই বাসটা 10 বছর ওরা চালাবে, 10 বছর যে বাসটা আরো চালাবে, 10 বছর যে তেল নষ্ট হবে সেটাও তবে অনেক দাম হবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে এক্সট্রা, এগুলো হচ্ছে কি দক্ষতা, যে ওইটার দক্ষতা আমি দক্ষভাবে ইউজ করতে পারতেছি। আর কারিগরি সক্ষমতা, কারিগরি সক্ষমতা হচ্ছে কি দেখেন তো, বাংলাদেশের তেলের খনি আছে, বাংলাদেশের লোহার খনি আছে, জানেন আপনারা বাংলাদেশের লোহার খনি পাওয়া গেছে, ফ্রিতে পড়ে আসছেন। এখন ওইগুলা বের করতে যত টাকা খরচ হবে আমার, ঠিক আছে, ওইটা বিক্রি করে সেটা করবে না। কারণ ধরুন একটা লোহার খনি থেকে লোহা তুলে বাজারজাত করতে, বিক্রি করতে, লাভ সহ বিক্রি করতে হবে আমার, ধরেন হচ্ছে আমি তো লোহার কেজি যাই না, ধরেন হচ্ছে টন যাই না, আমি বললাম ধরেন 100 টাকা, ঠিক আছে সাপোজ। আর আমি যদি বিদেশ থেকে আনি 20 টাকা আনতে পারতেছি, সেটা আমি এক্সট্রাক্ট না করে খনি থেকে না তুলে আমি ইম্পোর্ট করতেছি, এটা হচ্ছে এক্সট্রাক্টিভ ক্যাপাবিলিটি। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ক্যাপাবিলিটি। ডিস্ট্রিবিউটিভ ক্যাপাবিলিটি হচ্ছে কিরকম দেখেন, যে আপনি এক্সট্রাক্ট করলেন কিন্তু সেটা জনগণের কাছে পৌঁছায় দেওয়া লাগবে না, সুফলটা তো পৌঁছায় দেওয়া লাগবে। ঠিক আছে, অর্থনৈতিক যে অগ্রগতির সুফল এটা জনগণের কাছে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া, মানে জনগণের সবার জীবনমান উন্নত হওয়া, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ক্যাপাবিলিটি। ঠিক আছে, খুবই সহজভাবে মনে রাখবেন, কঠিন করতে যাবেন না। ঠিক আছে, যে আপনি হচ্ছে লোহার খনি পাইছেন, এক্সট্রাক্ট করলেন, এটা বাইরে এক্সপোর্ট করে প্রচুর টাকা পাইছেন, এরপর জনগণের জন্য রাস্তা বের করে রাস্তা বানায় দিচ্ছেন, জনগণের জন্য হচ্ছে আপনি বেকারের জন্য বেকার ভাতা দিচ্ছেন। ঠিক আছে, তারপর হচ্ছে অবিবাহিত যারা আছে ওদের জন্য একটা করে বয়ফ্রেন্ড খুঁজে দিচ্ছেন। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি বলুন তো, ডিস্ট্রিবিউটিভ ক্যাপাবিলিটি। তাহলে এক্সট্রাকটিভ মানে তুলে নিয়ে আসবো, ডিস্ট্রিবিউটিভ মানে সবাইকে বিলাই দিব। ঠিক আছে, বাস্তববাদ নিয়ে আমাদের আলোচনা করতে হবে প্রচুর। ঠিক আছে, বাস্তববাদ নিয়ে আমরা আলোচনা করতেছি না এখন। ফাংশনালিজমটা পরীক্ষা আসে, এটা একটু দেখি আমরা। ফাংশনালিজম হচ্ছে একাধিক রাষ্ট্র অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নানান বিষয়ে একমত হয়ে উদ্যোগ গ্রহণ করে এবং কার্যকর করে। ঠিক আছে, এটা হচ্ছে বিসিআইএম, বিবিআইএম। ঠিক আছে, এটা আরেকটু সুন্দর করে নোট করা দরকার ছিল। ঠিক আছে, আচ্ছা ফাংশনালিজম, আচ্ছা 90 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে ফাংশনালিজম হচ্ছে কি বলেন তো? ঠিক আছে, ফাংশনালিজম হচ্ছে আপনার যে আপনার ওই যে আপনার ধরেন হচ্ছে ধরেন এশিয়ান বিশাল বড় একটা কান্ট্রি। ঠিক আছে, এশিয়াতে বিশাল বড় একটা কান্ট্রি, এটা 3টা বা 4টা দেশ একত্রিত হয়ে বললো যে রিজিওনাল, ধরেন সার্ক, সার্ক একটা বড় একটা জোট, সার্কের মধ্যে আপনার 3টা বা 4টা দেশ একত্রিত হয়ে বললো আচ্ছা আমরা তো সার্কে আছি বা এশিয়ান ফোরামে আছি, নিজেরাও তো আমরা চাইলে কিছু হেল্প করতে পারি আরেকজন আরেকজনকে। রিজিওনাল বা যখন বড় কোনো প্রতিষ্ঠানের মধ্য থেকে কয়েকটা রাষ্ট্র সহযোগিতা বৃদ্ধি করার জন্য কয়েকটা রাষ্ট্র যখন আরেকটা সংগঠন বানায়, সেটা হচ্ছে ফাংশনালিজম। ঠিক আছে, আর নব্য ফাংশনালিজম হচ্ছে কি আপনার, এটা কোন একটা পরীক্ষা আসছিল দেখেন, আঞ্চলিক সংহতির উপর ফোকাস করে, মানে অঞ্চলের সংহতি, যেমন হচ্ছে ধরেন হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইউরোপের সংহতি ব্যাখ্যা করে, ইউরোপ কেন হচ্ছে টিকে আছে, কেন ইউরোপ একত্রিত আছে, ওদের সংহতির পিছনে কারণটা কি, এই কারণটা হচ্ছে নব্য ফাংশনালিজম। এটা হচ্ছে ইউরোপের সংহতিটাকে ব্যাখ্যা করে যে কেন ইউরোপের সব একত্রিত হয়ে টিকে থাকতে পারছে। ঠিক আছে, তাহলে দেখেন এটা আবার গ্লোবালাইজেশনের প্রভাবকে হ্রাস করে, পরীক্ষা এইভাবে আসতে পারে। তাহলে গ্লোবালাইজেশনের প্রভাব মানে কি? গ্লোবালাইজেশনের মানে হচ্ছে সবাই এক, ঠিক আছে, বর্ডার লাগবে না, তারপরে হচ্ছে পুরো পৃথিবীর সবাই সবখানে যাতায়াত করতে পারবে, তারপরে হচ্ছে আমরা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো। ঠিক আছে, আর নব্য ফাংশনালিজমে বলে যে না, আমরাই ঠিক আছে, মানে আমরাই ঠিক আছে। ইউরোপ বলছে ভাই আমরাই ঠিক আছে, আমরা কার সাথে মিশবো না, যাবো না। এখন ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলো যদি বলে যে ভাই আমরাই ঠিক আছে, গ্লোবালাইজেশন লাগবে না, পুরো বিশ্বের সাথে আমার লাগবে না, আমরা দেখি ম্যানেজ করতে পারে কিনা। যেমন আফ্রিকান যেই আপনার ইউনিয়নটা আছে এমন, এগুলো যদি হয় তাহলে সেটা নব্য ফাংশনালিজমে চলে আসবে। ঠিক আছে, এটাকে আমরা হয়তো সামনে ফিউচারের ক্ষেত্রে আমরা হয়তো গালফ ক্লাব গুলোতে পাইতে পারি। ঠিক আছে, আপনার উপসাগরের দেশগুলা ভিসা ছাড়া, মানে ওই একটা ভিসাতে, মানে ইউরোপের আদালত ওটা গঠন করতেছে আর কি। ঠিক আছে, এরপর দেখেন ইনস্টিটিউশনাল পিস থিওরি। আপনাদের কি প্যারা হয়ে যাচ্ছে নাকি আগাবো? এটা সহজ, যে শোনেন বা পেলে আবার রিপিট পড়াবো আর কি, না ভাইয়া। সমস্যা? আচ্ছা, যদি শুনতে থাকেন ইজি। আমি তো ভাই প্রচুর ফাঁকিবাজ, খুব সহজ ভাবে সব, মানে এখানে আমি 3-4টা বই থেকে তুলে নিয়ে চলে আসছি, আপনাকে যা দিচ্ছি আর কি। আমি নিজে এত পড়ি না, পরীক্ষার আগে এই 2-4টা পেজ দেখে চলে যায়, এখান থেকে কমন চলে আসে।
ইনস্টিটিউশনাল পিস থিওরি কি দেখেন, আন্তর্জাতিক সংগঠন। ইনস্টিটিউশনাল পিস থিওরি মানে কি বলেন তো? ইনস্টিটিউশন মানে কি? প্রতিষ্ঠান। পিস মানে হচ্ছে শান্তি, থিওরি মানে তত্ত্ব, মানে প্রাতিষ্ঠানিক শান্তি তত্ত্ব। ডেমোক্রেটিক পিস থিওরি মানে কি? গণতান্ত্রিক শান্তি তত্ত্ব। ওখানে কি পড়ছি বলেন আমরা? গণতন্ত্র থাকলে শান্তি থাকবে। এইটার তাহলে এখানে কি হবে বলেন তো? এখানে কি হবে? ইনস্টিটিউশন থাকলে শান্তি থাকবে। প্রতিষ্ঠান থাকলে শান্তি থাকবে, শেষ। ওইটা দিছে ইমানুয়েল কান্ট, আর এটা দিছে কে দেখেন 1958 সালে আর্নেস্ট বি হাস প্রথম উদ্ভাবন করেন এটা। ঠিক আছে, এটা সম্ভবত আমি নিছি হচ্ছে ম্যানুয়ালের বই থেকে, বইটা নিয়েন না, ভালো লাগে না। যাই হোক, আন্তর্জাতিক সংহতি যেমন সংগঠন, আন্তর্জাতিক সংগঠন যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএন, ব্রিক্স, এডিবি, এআইআইবি এক্সেট্রা, এইগুলা যদি আপনার থাকে, ঠিক আছে, এগুলা হচ্ছে প্রয়োজন মতো যদি অনুদান ও সাধ্য মতো সহযোগিতা করে, অনুদান দেয়, তবে রাজনীতি এবং কি অর্থনীতিতে শান্তি আসবে। এগুলো যদি হচ্ছে বিভিন্ন কান্ট্রিকে অনুদান দেয়, ঠিক আছে, তাহলে মোটামুটি শান্তি আসবে। যেমন ধরেন হচ্ছে বাংলাদেশের আইএমএফ থেকে লোন লাগবে, তো বাংলাদেশ অবশ্যই এখন ইউএসএ তে গ্যাঞ্জাম শুরু করবে না, ঠিক আছে, লোন পাবে না, সোজা বাংলা। ইউএসএ তে গ্যাঞ্জাম করে আপনি ওয়ার্ল্ড ব্যাংকের লোন পাবেন না। আপনি রাশিয়া চীনের সাথে গ্যাঞ্জাম করে হচ্ছে ব্রিক্স থেকে লোন পাবেন না, বা এনডিবি থেকে লোন পাবেন না। বুঝছেন ব্যাপারটা? তাহলে আপনি যখন ওই কান্ট্রি গুলা, যেমন ওয়ার্ল্ড ব্যাংক যখন বাংলাদেশে ইনভেস্ট করবে, তখন বাংলাদেশ হচ্ছে ডেভেলপমেন্টের দিকে আগাবে। বাংলাদেশ যখন ডেভেলপমেন্টের দিকে আগাবে, তখন একটা স্টেক ক্রিয়েট হবে। স্টেক ক্রিয়েশনের জন্য বাংলাদেশ হচ্ছে সহজেই কি করতে পারবে না, আপনার যুদ্ধে জড়াবে না। কেন? ওয়ার্ল্ড ব্যাংক আর লোন দিবে না, বাংলাদেশের অবশ্যই টাকা লাগবে। তাহলে এই যে আদান প্রদানের কারণে হচ্ছে সংগঠনগুলো যত অ্যাক্টিভলি পারফর্ম করবে, টাকা দিবে, বিভিন্ন ধরনের, শুধু টাকা না, সহযোগিতা হইতে পারে, তাহলে হচ্ছে কি আপনার আপনার হচ্ছে কি পুরো রাজনীতিতে কি হবে, একটা শান্তি বিরাজ করবে। তারপর দেখেন হচ্ছে প্লুরালিস্ট গ্রুপ থিওরি, এটা হচ্ছে বহুত্ববাদী মতবাদ। প্লুরালিস্ট গ্রুপ থিওরি বলে দেখেন, রাষ্ট্র ইন্টারন্যাশনাল রিলেশনের প্রথম বা প্রধান কর্মক নয়, অ্যাক্টর না আর কি। আমরা বাস্তববাদী থিওরি যখন পড়ি না, এখন আর সামনে পড়বো, পড়াই দিব, বাদ দিয়ে আসছি, ওইটা নিয়ে একদিন কথা বলা লাগবে, শুরু থেকে থিওরিগুলো নিয়ে এসে আলোচনা করবো। দেখেন যে রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের প্রধান কর্মক নয়, কিন্তু আপনার বাস্তববাদী যে থিওরিটা সেখানে বলে রাষ্ট্রের প্রধান কর্মক। তাহলে দেখেন দেখেন এটা বাস্তববাদকে বিরোধিতা করে, বুঝতে পারছেন? এটা হচ্ছে বাস্তববাদের উল্টা। তাহলে বলুন তো দেখি, গ্লোবালাইজেশনের উল্টা উল্টা কোনটা ছিল? নব্য ফাংশনালিজম ছিল, নিউ ফাংশনালিজম গ্লোবালাইজেশনের উল্টা ছিল। আর প্লুরালিস্ট থিওরি হচ্ছে বাস্তববাদের উল্টা। তাহলে বাস্তববাদ মনে করে হচ্ছে রাষ্ট্র হচ্ছে প্রধান কর্মক বা অ্যাক্টর, আর ওরা মনে করে যে আপনার কি রাষ্ট্র প্রধান না, এখানে অরাষ্ট্রীয় অনেক কর্মক আছে। আচ্ছা, অ্যাক্টর সম্পর্কে তো পড়াবো বলছিলাম, পড়াইছি না জানি না, আরো পড়া দিব। অ্যাক্টর মানে যারা প্রভাব বিস্তার করে, যেমন রাষ্ট্রের মানে রাষ্ট্রীয় অ্যাক্টর মানে হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আর হচ্ছে অরাষ্ট্রীয় কর্মক মানে হচ্ছে এনজিও, হ্যাঁ, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, বা দেশপ্রাকের আশা, ব্র্যাক, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, ঠিক আছে। আচ্ছা, কমার্শিয়াল পিস থিওরি মানে কি বলেন তো? সেম, বাণিজ্যিক শান্তি তত্ত্ব, মানে বাণিজ্য যত প্রসার হবে শান্তি তত থাকবে। দেখেন, মুক্ত বাণিজ্য প্রসারের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা। তাহলে কি, যেখানে মুক্ত বাণিজ্য থাকবে সেখানে শান্তি থাকবে। ইউরোপে ঝামেলা হচ্ছে না কেন? কারণ ইউরোপে মুক্ত বাণিজ্য চলে, এক দেশ এক দেশ পুরো মুক্ত, ঠিক আছে। বা আরসিবিতে এখন গ্যাঞ্জাম কমে গেছে না বলেন তো? চীনের সাথে, চীনকে নিয়ে এখন জাপান বা দক্ষিণ কোরিয়া খুব বেশি স্টেপ নেয় না, ওরা আরসিবি সদস্য, ঠিক আছে। ওরা ব্যবসা বাণিজ্য করতেছে, কারণ আপনার ব্যবসা বাণিজ্য করা লাগবে ভাই, টাকা লাগবে, খুদে আস্তারা গ্যাঞ্জামে লাগাতে যাবেন কেন, ঠিক আছে। এখন দেখেন, এটা প্রবক্তা হচ্ছে স্টিভ স্মিথ, তার গ্লোবালাইজেশন অফ ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থে এমনি হচ্ছে এটা লিখছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন হট ওয়ার, আমাদের শেষ পড়া আজকে। হট ওয়ার মানে তো বুঝছেন, মারাত্মক অস্ত্রের ব্যবহার, মানে ধাম ধাম পারমাণবিক বোমা মেরে দিবেন, হ্যান্ড মেরে দিবেন, ত্যান মেরে দিবেন। প্রক্সি ওয়ার মানে তো আপনারা জানেন, নিজেরা সরাসরি যুদ্ধ করবে না, অন্যের মাধ্যমে যুদ্ধ করিয়ে নেয়। যেমন হচ্ছে পেছনে সুপার পাওয়ার থাকবে, উদ্দেশ্য অস্ত্র বিক্রি। যেমন ধরেন ইউক্রেনে যেটা হচ্ছে, ইউক্রেনে মূলত হচ্ছে যুদ্ধ, আপনার যুদ্ধ হচ্ছে ন্যাটো বা আমেরিকা ভার্সেস রাশিয়া, এটা হচ্ছে প্রক্সি ওয়ার বলে, ঠিক আছে। ওকে, বলেন কি অবস্থা?
কেমন লাগছে ক্লাস, চাপ হয়ে গেছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? রেকর্ডিংটা অফ করি।